আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে। এবং যারা যেখানে আছেন, আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে, সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম আব্দুল্লাহ। ওনার বাড়ি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায়। উনি আমাদের সব ঘটনাই শোনেন, আমাদের একজন রেগুলার লিসেনারও বটে। এই ঘটনাটি ওনার নিজের সাথে ঘটেছিল। উনি আমাদেরকে জানিয়েছেন যে উনি নিজের দোষেই মূলত লেখাপড়া খুব একটা বেশি দূর করতে পারেন নাই। ওনার পিতামাতা অনেক চেষ্টা করেছেন ওনাকে দিয়ে লেখাপড়া করানোর, কিন্তু নিজের আগ্রহ না থাকার কারণে ওনার পিতামাতা খুব একটা আসলে সফল হন নাই। একটা পর্যায়ে ওনার উপর অতিষ্ঠ হয়ে ওনার বাবা ওনাকে কাজ শিখতে দেন শহরের একটা গ্যারেজে। এটা মূলত ছিল বাস ট্রাকের একটা মেকানিক্যাল গ্যারেজ। আর ওনার বাড়ি তো গ্রামে। শহরে যেতে ওনার প্রায় 2 ঘন্টার রাস্তা পাড়ি দিতে হয়। তারপরও প্রতিদিনই আসা যাওয়া করতেন, উনি শহরে থাকতেন না। উনি সকালবেলা যেতেন, রাত্রে ফেরত আসতেন। সকালে যাওয়ার সময় দুপুরের খাবারটা টিফিন বক্সে করে নিয়ে যেতেন। তো এভাবেই চলছিল দিন, কোনো সমস্যা খুব একটা হচ্ছিল না। এমন একদিন রাতের বেলা, ওই রাতে আবার কাজের চাপটা বেশি ছিল। এই কারণে কাজ শেষ করে গ্যারেজ বন্ধ করতে করতে একটু দেরি হয়ে যায়। তো ওনার যে 2 ঘন্টা রাস্তা বাড়ি থেকে শহরের, এর মাঝখানে আবার 1 ঘন্টার রাস্তা ট্রলারে করে পাড়ি দিতে হবে। আর ওনাদের শেষ যে ট্রলারটা একটা ঘাটে আসতে হয়, ওই ঘাট থেকে ছাড়ে হচ্ছে রাত 10:30টার দিকে। তো উনি কিন্তু আরো আগেই, সাধারণত সন্ধ্যার দিকেই ওই যে ট্রলারটা পাওয়া যায় ওটাতে চলে যেতেন। কখনো শেষ ট্রিপের ট্রলারে উনি ওঠেন নাই। তো ওই দিনই প্রথম উনি ওই শেষ ট্রিপের ট্রলারটা পেয়ে যান। তো উনি দূর থেকে দেখেন ট্রলারে আরো 20-25 জন আছে। তো উনিও বোটে উঠলেন। তো উনি বোটে ওঠার 1-2 মিনিটের মধ্যে বোটটা ছেড়েও দেয়। তো বোট চলছে। উনি কিছু দূর চলার পর হঠাৎ করে একটা অদ্ভুত দৃশ্য লক্ষ্য করলেন। সেটা হচ্ছে যে এই নৌকায় আরো 20-25 জন রয়েছে, যাদের চেহারাটা খুবই অদ্ভুত এবং যাদেরকে ওঠার সময় উনি দেখেন নাই। একই ধরনের কাপড় পরা, অনেকটা একই রকমের চেহারা বলে মনে হচ্ছে, হুবহু একরকম না। বেশ ফর্সা, সুন্দর, মধ্যবয়স্ক, বড় বড় দাড়ি রয়েছে এবং এরা প্রত্যেকেই এই আব্দুল্লাহ ভাইয়ের দিকে তাকিয়ে আছেন এবং ওনাদের চোখে মুখে এক ধরনের আতঙ্কের ছাপ। মানে রাগ না, একটা আতঙ্ক। যদি কেউ কাউকে দেখে ভয় পায়, মনে হচ্ছে ওনারাই এই আব্দুল্লাহ ভাইকে দেখে ভয় পেয়েছেন। কিন্তু ওনারা একই রকমের প্রায় চেহারা, একই ধরনের পোশাক, নৌকাতে ওঠার সময় ওনাদেরকে দেখেন নাই এবং তারা এইরকম ভাবে সবাই মিলে ওনার দিকে তাকিয়ে আছেন। এইটা উনি আসলে সহ্য করতে পারছিলেন না। উনি ভয়ে চিৎকার দেবেন না কি করবেন, ওনার গলা দিয়ে স্বরও বের হচ্ছিল না। উনি কি করেছেন, কিছুটা সময় চোখ বন্ধ করে রাখেন, হয়তো 20-30 সেকেন্ড হবে সর্বোচ্চ। উনি যখন চোখ খুলেছেন, মূলত চোখ খুলেছেন স্বাভাবিকভাবে না, একটা ধাক্কার ফলে উনি চোখ খুলেছেন। এই ধাক্কাটি ছিল বোটটা ঘাটে ভেড়ার। চোখ খুলে উনি দেখেন সব স্বাভাবিক, নৌকায় আরো যারা ছিলেন তারা দিব্যি নেমে গেলেন। সবচাইতে অদ্ভুত ব্যাপার হলো ওই বোটটা ওনাদের ঘাটে ভিড়েছে, অথচ এই বোটটা ঘাটে ভিড়তে হলে কমপক্ষে 45 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টা এরকম সময় লাগে। কিন্তু মনে হলো উনি এত অল্প সময়ের মধ্যে চলেন, এটা কিভাবে সম্ভব? প্রায় 1 ঘন্টার রাস্তা কিভাবে এত দ্রুততম সময় শেষ হয়ে গেল? উনি এটা চিন্তা করছিলেন। ওই সময় বোটের যে ভাড়া তোলে সে বলছে, আরে ভাই আপনার ঘাটে চলে আসেন, নামেন তাড়াতাড়ি। তো এই কথা শুনে আর কোনো কথা না বাড়িয়ে তাকে ভাড়াটা দিয়ে উনি নিচে নেমে যান।
আর উনি মনকে বোঝাচ্ছিলেন হয়তোবা বোটে উঠে তো বসেছিলেন পাটাতনে, ঘুমিয়ে গিয়েছিলেন হয়তো। আর ওই যে দৃশ্যটা দেখেছেন এটা মনে হয় ঘুমের ঘরেই উনি দেখেছেন। তো উনি নেমে দেখেন যে ওনার ঘড়ির কাঁটায় 11:35 কি 40 এরকম বাজে। তো ঘাট থেকে ওনাদের বাড়ির রাস্তা আরো বেশ খানিকটা পথ। তো বাড়িতে যেতে পাড়ি দিতে হবে একটা সুপারি বাগান আর একটা দিঘি। দিঘি বলতে দিঘির একটা অংশ দিয়ে হেঁটে যেতে হবে। তো ওনার সাথে কিন্তু ওই সময় কেউ ছিল না, হাতের টিফিন বক্স, আর উনি একা হাঁটা শুরু করলেন। উনি হাঁটতে হাঁটতে যখন ওই সুপারি বাগানের কাছাকাছি বা মাঝামাঝি দিকটাতে এসেছেন, হঠাৎ করে পিছন থেকে মনে হলো একটা মৃদু গরম বাতাস ওনার গায়ে লাগলো। আর এরপর পরই উনি শুনছেন কেউ ওনার নাম ধরে ডাকছে। তো পেছন থেকে ডাকছে, আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ, দাঁড়া দাঁড়া। এইভাবে হঠাৎ করে ডাক শুনে উনি অবাক হন। কারণ হচ্ছে উনি চিন্তা করলেন যে এই ডাকটা পেছন থেকে আসছে। আর ওনার দাদা, উনি তো আগেকার আমলের মানুষ, সবসময় বলতেন রাত বিরেতে যদি হঠাৎ করে পেছন থেকে কেউ ডাক দেয়, ঘাড় ঘুরিয়ে দেখা যাবে না, পুরো শরীরটা একদম ঘুরিয়ে তাকাতে হবে, তাহলে কোনো বিপদ আপদের সম্ভাবনা খুবই কম থাকে। তো উনি কি করেছেন, এই ডাক শুনে সরাসরি পেছন দিকে ঘাড় না ঘুরিয়ে পুরো শরীরটাকে ঘুরে উনি দেখার চেষ্টা করেছেন আসলে ওই জিনিসটা কি। উনি মনে করেছিলেন হয়তো বা পেছন দিকে ঘুরে তাকায় কিছু দেখবেন না, কিন্তু না, ওনার এই ধারণাটা ভুল প্রমাণিত হলো। উনি যখন ঘুরেছেন, ঘুরে তাকিয়ে দেখেন যে অবিকল ওনার চেহারার, ওনার শারীরিক গঠন, একটা অবয়ব তার সামনে দাঁড়ানো, কিন্তু ওই অবয়বটা শরীরে কোনো জামা কাপড় ছিল না, আর তার গলায় একটা রশি বাঁধা, মানে দড়ি বাঁধা, মুখ দিয়ে তাজা রক্ত বের হচ্ছে। আর সে হঠাৎ করেই ভয়ানকভাবে চিৎকার শুরু করলো, এই বলে যে, আব্দুল্লাহ, আমারে বাঁচা, আমাকে বাঁচা, ওরা আমাকে মেরে ফেলবে, আমার গলা থেকে রশিটা খুলে দে না ভাই। এদিকে এই আব্দুল্লাহ উনি আবার বললেন যে, তোমাকে মারবে কে? কই, এখানে তো কেউ নেই। মূলত উনি কথা বলে উঠেছিলেন এই যখনই ওই অবয়বটা তাকে ওই কথাটা বলেছে, আমাকে বাঁচা, তখন ওনার মাথায় আর সেন্স কাজ করে নাই যে এটা উনি যেটা দেখছেন এটা কি স্বাভাবিক কিছু দেখছেন না অস্বাভাবিক কিছু। তখন উনি মনে করেছিলেন যে এটা মনে হয় স্বাভাবিক কিছু দেখছেন। মূলত উনি একটা মায়াজালে আবদ্ধ হয়ে গিয়েছিলেন, ভয়ানক এক মায়াজাল। তো যখন উনি ওইটা বললেন যে কে তোমাকে মারবে, কেউ তো নেই আশেপাশে, তখন ওই অবয়বটা বলে, তুই ওদেরকে দেখবি না, ওদেরকে আমি দেখছি। তো এসব কথা শোনার পর ওনার মনের মধ্যে এক ধরনের মায়া জন্মায়। এমনিতেও মায়াজালে আবদ্ধ হয়ে গিয়েছেন, তারপর আবার মায়া জন্মেছে। তো ভয় জিনিসটা উনি ভুলেই গিয়েছিলেন। তো উনি ওই অবয়বটার গলা থেকে রশি খুলে দেওয়ার জন্য একটু একটু করে আগানো শুরু করলেন। উনি খেয়াল করেন উনি যত কদম সামনের দিকে যান, ওই অবয়বটা ঠিক তত কদম পেছন দিকে যায়। মনে হচ্ছে কেউ পেছন থেকে ওকে টেনে নিয়ে যাচ্ছে। এভাবে কয়েকটা মিনিট ধরে উনি খালি আগান, আর ওই অবয়বটাও একই তালে তালে পেঁচাচ্ছে। হঠাৎ করে এই আব্দুল্লাহ ভাই দেখেন যে ওই অবয়বটা একটা গর্তের মধ্যে পড়ে গেল। মনে হলো পেছন দিকে কোনো কিছু ওকে টান দিয়ে গর্তে ফেলে দিয়েছে। ওই গর্তের ভেতর থেকে চিৎকার করে বলছে, আব্দুল্লাহ, আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমার হাত ধরে টেনে তোল। তো উনি ওই গর্তের কিনারায় গিয়ে দেখেন ওই জিনিসটা হাত উপরের দিকে দিয়ে রেখেছে। তো উনিও কিছু না ভেবে ওই অবয়বের দিকে হাত বাড়িয়েছেন হাত ধরে টেনে তোলার জন্য। উনি যেই না হাতটা বাড়িয়েছেন, তখনই হঠাৎ করে মনে হলো কেউ ওনার কোমরটা পেঁচিয়ে ধরেছে হাত দিয়ে, এবং ওনাকে এক হ্যাঁচকা টানে ওইখান থেকে সরিয়ে ফেললো। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন ওনার দাদা দাঁড়িয়ে আছে, এবং ওনাকে বুকে জড়িয়ে ধরে বলে যে, আরে ভাই, কি করছিস, কোথায় যাচ্ছিস? উনি তখন বলছেন যে আমি ওকে বাঁচাতে যাচ্ছি। তখন ওনার দাদা ওনাকে বলে, কই, ওখানে তো কেউ নেই। তখনই আব্দুল্লাহ বলছে যে, দাদা, আমাকে ছেড়ে দাও, ওকে বাঁচাতে হবে, ও মারা যাবে। তখন ওই দাদা কি করেছেন, তাকে আস্তে করে একটা চর মেরেছেন। চর মারার পর ওনার আসলে তখন পরিপূর্ণভাবে হুঁশ ফেরত আসে। এতক্ষণ উনি আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় ছিলেন।
বাস্তবিক ওনার সাথে কি ঘটছিল আসলে উনি বুঝতে পারছিলেন না। তখন এই আব্দুল্লাহ ভাই খেয়াল করেন যে উনি যেখানে ছিলেন ওখানে কোনো গর্ত ছিল না, ওইটা হচ্ছে একটা দিঘি। আর এই দিঘি হচ্ছে সেই দিঘি সুপারি বাগানের পরে দিঘির যে অংশটা পাড়ি দিয়ে তাকে যেতে হয়। তখন দাদা বলেন যে দেখলি এখানে কিছু নাই, আর একটু হলেই তো বিপদে পড়তি, তোকে তো এক হ্যাচকা টানে এই দিঘির মধ্যে নিয়ে যেত, আর তোর লাশও খুঁজে পাওয়া যেত না। চল, আমি ঠিক সময় এসেছি বলে আল্লাহ রক্ষা করেছেন, বাড়িতে চল। তো উনি দাদার সাথে হেঁটে আসছেন, দাদা সামনের দিকে হাঁটছে, উনি পেছন দিকে আসছেন চুপচাপ। তো কাছাকাছি আসার পর দাদা বলছেন যে আমার একটা কাজ আছে, আমি করে আসি, যা বাড়ির ভেতরে যা। তো উনি আর কথা না বাড়িয়ে বাড়ির ভেতরে গিয়ে বাইরে থেকে ডাক দেন ওনার আব্বাকে। তো ওনার আব্বা দরজা খুলে দেন, বলে কি ব্যাপার এত রাত হলো? তো বলেন যে আজকে একটু দেরি হয়ে গিয়েছিল। তো ঘরের ভিতরে ঢোকার পর উনি আবার অবাক হন, ঢুকে দেখেন ঘরের ভিতরে ওনার দাদা বসে আছে। অবাক ব্যাপার। তো উনি বলেন যে দাদা তুমি না কোন দিকে গেলে, তুমি এখানে আসলা কিভাবে আমার আগে? দাদা তো তার কথা শুনে অবাক হয় যে কই, আমি তো বাসায় ছিলাম, আমি তো কোথাও যাই নাই। তখন এই আব্দুল্লাহ ভাই সবিস্তরে সবকিছু বলেন যে কি হয়েছিল। তখন তো ওনার দাদা মানে আনন্দে কান্না করতে করতে ওনাকে জড়িয়ে ধরেন, বলে আল্লাহ তোকে একটা বিশাল বাঁচানো বাঁচিয়েছে রে, নিশ্চয়ই কোন একটা ভালো কিছু এসে তোকে বাঁচিয়েছে। আমি তো বাড়ির থেকে বাইরে বের হই নাই, বরঞ্চ আমরা উদ্বিগ্ন হয়েছিলাম তোর আসতে দেরি হচ্ছে, আমরা সবাই জেগে রয়েছি। তো ঘটনা কিন্তু ওই পর্যন্তই, কিন্তু আসলে ব্যাপারটা হলো যে কেন এমনটা হলো। এখানে পরবর্তীতে জানা গেল যে ওনার দাদা ওনাকে নিয়ে একজন হুজুরের কাছে গিয়েছিলেন। তো হুজুর জানিয়েছিলেন যে মূলত উনি যখন আসলে ওইখানে যান, মানে ওই নৌকাতে ওঠেন, ওখানে কিছু ভালো অবয়ব ছিল। মূলত ওরা তারা সবাই তার দিকে তাকিয়েছিল এই কারণে যে তারা হয়তোবা বুঝতে পেরেছিল, হয়তোবা নিশ্চিত হয়ে বলা যায় না, যে ওর সামনে ভয়ানক কোনো বিপদ হবে। আর এই কারণে ওই যে দলটা, ওই দলের একজন সর্দার, উনি পরবর্তীতে তাদের একজনকে পাঠিয়ে দিয়েছিলেন যে যাও তো ওই ছেলেটাকে পিছু নাও, কোন বিপদে পড়লো কিনা। মূলত ওই সুপারি বাগান যখন উনি পার হচ্ছিলেন বা মাঝামাঝি এসেছিলেন, তখনই ভয়ানক এক পিশাচ ওনার পিছু নেয়। মূলত ওই রাতটা স্বাভাবিক কোন রাত ছিল না, ওই রাত্রে ওনাকে হত্যা করার নিয়েতেই ওই পিশাচ পিছু নিয়েছিল এবং এক মায়াজাল সৃষ্টি করে ওনাকে ওই দিঘির পারে নিয়ে গিয়েছিল। যখনই উনি হাতটা যদি বাড়িয়ে দিয়েছিলেন, ওই সময় যদি খুললে পিশাচটার হাতে টাচ লাগতো, এক হ্যাচকা টানে তাকে দিঘির মধ্যে নিয়ে যেত, আর কারো পক্ষে বাঁচানো সম্ভব ছিল না। মূলত ওই শেষ মুহূর্তে এসে ভালো একজন জিন তাকে হ্যাচকা টানে সরিয়ে নিয়ে গিয়েছিল। মূলত ওই জিনটাও তাকে পেছন থেকে নাকি ডাকছিল পরিচিত কণ্ঠে, কিন্তু এমন এক মায়াজালে উনি পড়ে গিয়েছিলেন, ওই জিনের ডাক উনি শুনতে পান নাই, যার ফলশ্রুতিতে ওই জিনটা তার দাদার রূপ ধরে তাকে বাঁচিয়েছিল। এখন অন্য কোন রূপে বাঁচালে সে আরো ভয় পেয়ে ওখানে মারাও যেতে পারত, এই কারণে ওই জিনটা তার দাদার রূপ ধরে এসেছিল। এভাবেই আল্লাহ তাআলা ওই জিনের ওসিলায় তাকে ওই ভয়ানক বিপদ থেকে বাঁচিয়ে দেন এবং সে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছিল। তো এরপরে আর তেমন কোনো কিছু জানা যায়নি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি? আশা করছি এই ঘটনাটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে। ধন্যবাদ আব্দুল্লাহ ভাইকে, উনি প্রবাস জীবনে থেকে কষ্ট করে ঘটনা লিখে পাঠিয়েছেন। আমাদের এবারের এপিসোডে কিন্তু বেশ কয়েকজন প্রবাসী ভাইদের ঘটনা রয়েছে। আপনাদেরকে আসলে কৃতজ্ঞতা জানাই। প্রবাস জীবনের এত কষ্ট, এত শ্রম, এর মধ্য দিয়েও আপনারা সময় বের করে আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন। এই কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের নেই। শুধু এতটুকু বলবো, আপনাদের ওয়ার্ল্ডের সাথে যেমন ছিলেন, আছেন, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবেন, এই কামনা করব। চলে যাই ডক্টর আলিফের কাছে আবারও। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি সময় বের করে আপনাদের সাথে ঘটনাটি শেয়ার করব। ঘটনাটি আমার আব্বুর মুখ থেকে শোনা। আমার দূর সম্পর্কের একজন চাচা ছিল, যে আমার বাবার খুব কাছের বন্ধু। আমরা ছোট থেকে সব সময় দেখতাম, এমনকি বড় হওয়ার পরেও দেখতাম যে উনি চোখে একটা কালো কাপড় দিয়ে রাখত। ওনার এক চোখ দেখা যেত, আরেক চোখ বন্ধ থাকত। ওনার চোখের উপর ডিপেন্ড করে ওনার নাম রাখা হয়েছিল। উনি মূলত হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। আমার বাবা, আমার কাকু আর ওনাদের একজন ফ্রেন্ড ছিলেন। ওনারা তিনজন খুব ঘনিষ্ঠ।
ওনার 3 ফ্রেন্ড গ্রামের বেশিরভাগ মানুষ ওনাদের এক নামে চিনত। ওনারা সারাদিন ঘুমাতেন আর রাত হলে বের হয়ে যেতেন গ্রামের পরিবেশ উপভোগ করার জন্য। একদিন কাকু হুট করে বলেন যে এক জায়গায় যাব, তোরা আমার সাথে যাবি নাকি বল। আমার বাবা তখন বলে, কই যাবি? কাকু আর কিছু বলল না, বরং একটু ইতস্তত বোধ করল। তিনি কথা এড়িয়ে সামনের দিকে চলে যাচ্ছে। একটা সময় আমার বাবা বলল যে আচ্ছা ঠিক আছে চল, আমরাও যাব তোর সাথে। পরে তারা 3 বন্ধু যেতে যেতে ওনাদের গ্রাম থেকে প্রায় 2-3 গ্রাম বাদে পার হয়ে যায়। তো এখানে একটা শ্মশান ঘাট ছিল, আর যেহেতু কাকু হিন্দু ধর্মের ছিলেন এজন্য তিনি শ্মশানে যান এবং বেশিরভাগ সময় শ্মশানে কাটান। রাস্তায় চলাচলের সময় আমার বাবার টের পেল কাকু কেমন জানি করছে, ওনার ভেতর কেমন একটা অদ্ভুত ভাব চলে এসছে। যখন কাকু আমার বাবা ওই চাচু 3 জন শ্মশান ঘাটে প্রবেশ করে, তখন কাকু কি করলো, আমার বাবাকে একটা সজোরে চর মারলো। তো আমার বাবা পুরো অবাক হয়ে যায়, কি জন্য চর মারছে এটার জন্য উনি বুঝেই উঠতে পারেনি। এর মধ্যে কাকু হঠাৎ বলে ওঠে, কিরে তুই আমার এখানে আনছিস কেন? আমার বাবা বলছে যে আমি তোকে কখন এখানে আনলাম, তুই না আমাদেরকে এখানে টেনে আনলি। এটা শুনে কাকু বলছে, দেখ আমি বুঝতে পারছি এই জায়গাটা তেমন একটা ভালো না, এখান থেকে যত দ্রুত সম্ভব যেতে হবে। সবাই বলছে চল যাই। আমার বাবা তো অবাক, তিনি বলছে আরে ওই তো আমাদের এখানে আনছে, ও এখানে আমাদের সাথে ভাব নিচ্ছে, আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। আমার বাবা মনে করছিল আসলে কাকু মজা করছে, এই জন্য তার ওখান থেকে বাসায় চলে আসা। বাসায় আসার পর আমার বাবা একটি স্বপ্ন দেখে। স্বপ্নটা এমন, কেউ একজন বলছে যে তুই কাজটা ভালো করিস নাই। আমার বাবা হুট করে এরকম স্বপ্ন দেখে। আমার বাবা বিষয়টা নিছক এই একটা স্বপ্ন দেখেই সেদিন উড়িয়ে দেয়। এটা নিয়ে তেমন একটা চিন্তা ভাবনা করেনি, যেরকমটা আর সাধারণ মানুষ স্বপ্ন দেখার পর তেমন কোনো চিন্তা ভাবনা করে না। এরকম 2 দিন যায়, 3 দিন যায়, আমার বাবা আবার একই স্বপ্ন দেখে। আর ওই থেকে কাকুকে 3 মাস খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার বাবা মনে করেছে কাকু যেহেতু হিন্দু ধর্মাবলম্বীর, তাই তিনি কিছুটা অঘরী টাইপের ছিল। সবসময় অঘরী টাইপের কথাবার্তা বলতেন, অঘরী টাইপের চলাফেরা করতেন। ওনার হাতে আমরা সবসময় দেখতাম একটা ছোট ছোট্ট লাঠি থাকতো, বেশি বড় না, 2 ফুটের মতো লম্বা ধরনের লাঠি। এই লাঠিটা উনি কোন সময় কাউকে ধরতে দিত না, সব সময়, কোনো সময় না। যখনই তাকে জিজ্ঞাসা করা হতো তুই লাঠি কোত্থেকে পাইছিস বা কিভাবে পাইছিস, শুধু একটা কথাই বলতো যে ওনার মা নাকি ওনাকে দিয়েছে। কিন্তু আমার বাবা বলেছে উনি ছোট থেকে বড় হয়েছে ওর সাথে, ওর মা বাবা বলতে কেউ নেই। ও বড় হয়েছে 2 দূর সম্পর্কে এক নানির কাছে। সেই নানির কাছ থেকে শোনা ওর মা বাবা নাকি ওর জন্মের সময় রোড অ্যাক্সিডেন্ট করে পৃথিবী থেকে মারা চলে গেছে। কাকু সেই কথা শুনে ওই দিন থেকে আমার আব্বু তাকে একটু সন্দেহ করা শুরু করে। তবে আমার আব্বু বুঝতে পারে কাকু কিছু একটা করছে যা তাদের অজানা। আমার আব্বু কাকুকে বলে, দেখ আমার সাথে একটা ঘটনা ঘটছে, আমি তো একটা স্বপ্ন বারবার দেখছি। শ্মশান ঘাটের থেকে ওই দিন যাওয়ার পর থেকে এই স্বপ্নটা আমি দেখছিলাম, তুই কি কোনো স্বপ্ন দেখছিস? কাকু বলল যে শোন, স্বপ্নে যা বলবে সঠিক মতো উত্তর দিবি, যদি উত্তর না দিস তাহলে তোর উপর কিন্তু মা রাগ করবে। তখন আমার বাবা জিজ্ঞেস করে, মা যে আমার সাথে কথা বলে সে তোর মা হয়? মা, আচ্ছা বুঝলাম, সে যে আমার সাথে কথা বলে সে তোর মা হয় কিভাবে? আর বাবার সাথে স্বপ্নে যে কথা বলছিল উনি ছিল কুৎসিত ধরনের মানুষ, অনেক বয়স্ক। আমার বাবারই তখনই সন্দেহ করে কাকু কিছু একটা করছে যা তাদের অজানা। একদিন হুট করে 3-4 দিন পর আমার বাবাকে রাতে এসে কাকু ডেকে বলছে চল শ্মশান ঘাটে যাব। আমার বাবা বলছে, কি বলছিস, এত রাতে তুই আর আমি কেন শ্মশান ঘাটে যাবো? আচ্ছা যদি যাই তাহলে উজ্জ্বলও যাক। উজ্জ্বল হচ্ছে আমার বাবার কাকুর সেই বন্ধুটা। কিন্তু কাকু বলছে না, আমরা দুজনেই যাব, কাজ আছে। বাবা একটু ইতস্তত বোধ করে বলে আচ্ছা চল যাই। আমাদের শ্মশান ঘাটের একটু সামনে একটা পরিত্যক্ত স্কুল আছে। স্কুলটির ওই রাস্তা দিয়ে এখন চলাচল করা হয় না, অনেক আগের স্কুল, টিনের বেড়া লাগানো স্কুলের চারিপাশে। তো ওই স্কুলের আশেপাশে যাওয়ার সময় আমার আব্বু খেয়াল করে যে কেউ একজন সামনে পিছনে যাওয়া আসা করছে, দেখতে কাকুর মতো। কাকুর রূপেই কেউ সামনে যাচ্ছে, পিছনে আসছে। আমার আব্বু এটা দেখে হুট করে দাঁড়িয়ে যায়। আমার আব্বুর সামনে কাকু ছিল। আমার আব্বু তাকে ডাক দিয়ে বলছে, দেখ তো পিছনে কে জানি আমাদের সাথে আসছে। পরে কাকু আমার আব্বুকে ডেকে বলছে, কই, কেউ নাই তো।
তখন আমার আব্বু পিছনে ঘুরে দেখে ঠিক ঠিক ওখানে কেউ দাঁড়িয়ে নেই। এটা দেখে আমার আব্বু তো পুরো অবাক। আমার আব্বু বলে, আমি যখন পেছনে তাকাই তখন সে ছায়াটা সামনে আসে, আর সামনের দিকে যখন তাকাই তখন পেছনে চলে আসে। এটা দেখে আমার আব্বু একটু শক খেয়ে যায়। কি করবে ভেবে পাচ্ছিল না। তারপর আর কিছু মনে নাই। আমাদের বাসার কৃষক যারা ছিল তারা আমার বাবাকে পায়। তারপর ওনারা বলছে যে রাস্তার মাঝে শ্মশানে আব্বুকে স্কুলের আশেপাশে পেয়েছে, পরে তারা বাসায় দিয়ে গেছে। ওই দিন থেকে আমার আব্বুর প্রায় 2 দিন ধরে জ্বর। এরপর কাকুর 2-3 দিন ধরে কোনো খোঁজ নেই। পরে আমার আব্বু ওনার সাথে দেখা করতে যায়, কিন্তু কাকুকে পায় না। ওনার আশেপাশে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করে, কিন্তু তারা জানে না কাকুকে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে কাকু প্রায় 2-3 মাস পর এসে আমার আব্বুকে বলছে, কি রে তোরে ভয় দেখাইছিল ও, তাই না? ভয় পাইস না বেটা, তুই অনেক কিছু সহ্য করবি, তোর আমার অনেক দরকার আছে, আমার অনেক পাপের পাথে তুই সঙ্গী হবি, তুই এগুলা ভয় পেলে চলবো বেটা। আমার আব্বু বলছে, তুই জানোস কিভাবে? পরে কাকু বলে, আমি সব জানি বেটা। পরে আমার আব্বু আর কাকুর মধ্যে একটা ডিল হয়। ডিলটা এমন যে ওনারা প্রতিদিন শ্মশান ঘাটে যাবে, যখনই কাকুর প্রয়োজন হবে তখনই শ্মশান ঘাটে যাবে। আর আমার আব্বুকে উনি লোভ দেখায় যে তুই যদি আমার কথা মতন চলস, আমার কাজ করস, তাইলে তোরে আমি এটা দিব ওইটা দিব। আমার আব্বু লোভে পড়ে যায়, ওনার কথা মতো কাজ করে। আমার আব্বু আর কাকু উনি একটা শ্মশান ঘাটে যায়, যেখানে 2টা যমজ বাচ্চা পোড়ানো হবে একসাথে। পরে আমার বাবা বলে, তুই এটা কিভাবে জানোস একই সাথে 2টা যমজ বাচ্চা পুরানো হবে? এখানে তো একই সাথে 2টা যমজ বাচ্চা পুরানো হয় না। কাকু বলছে যে তুই চল, আমি তোকে দেখাচ্ছি, আয়। পরে রাত 3টা-4টার দিকে একসাথে তারা বের হয় শ্মশান ঘাটে। আমার আব্বু দেখছে ওখানে কিচ্ছু নাই, শ্মশান একদম নীরব নিস্তব্ধ। কাকু বলে, ওই দেখ দেহগুলো পুড়ছে, ডাকছে, চল আমাদের কাছে ডাকছে, চল। আমার আব্বু বলছে, তুই পাগল হয়েছিস নাকি? তুই কি বলতে চাস উল্টাপাল্টা? এখানে তো কিছুই নাই। কাকু বলছে, তুই আমার সাথে চল। শ্মশান ঘাটে কিন্তু একটা বড় বট গাছ ছিল। তো আমার আব্বু দেখে বট গাছ এমন ঝাঁকানি দিচ্ছে যা বলার মতো না। আমার আব্বু তখন ভয় পেয়ে যায় এবং বলছে, কিরে বেটা, দেখোস না গাছের ভিতরে মনে হয় ভূত আছে, দেখোস না বেটা? কথায় আমার বাবা একটু মজার ছলেই বলে। তখন কাকু বলে যে ভূত আছে কিন্তু তোকে খাবে না, আমার সাথে চল। আমার আব্বু বেশি কথা না বলে ওনার সাথে চলতে শুরু করে। কাকু যখন আমার আব্বুর সামনাসামনি যায়, আমার আব্বু ফিল করছিল যে কিছুটা তাপ তার শরীরে লাগছে। যেমন সাধারণত আপনি যখন আগুনের কাছে যান একটা তাপ লাগবে, আপনার শরীরে ঠিক সেরকম একটা তাপ লাগছিল। আব্বু পাচ্ছিল কিন্তু আগুন জ্বলতে দেখছিল না। যেখানে দাহ করে ওখানের পাশে দাঁড়িয়েছিল, দেখছে ওখানে কোনো পোড়ানোর মতো কিছু নাইও, কিন্তু এই জায়গাটা থেকে আগুনের তাপ পাচ্ছে, কিছু একটা জ্বলছে। সেটা অনুভব করতে পারছে কিন্তু দেখতে পাচ্ছে না। তখন কাকু বলছে, কিরে তুই কিছু দেখতে পাস না? পরে আমার আব্বু বলছে, না আমি তো কিছু দেখতেছি না বন্ধু। আব্বু বলছে, দেখতে হলে আমাকে কি করতে হবে বল? তাহলে কাকু বলছে, তুই আমার কাছে আয়। তো আমার আব্বু কাছে গেল, উনি আব্বুর চোখের ভেতরে টোকা দিল। এমন করে 2টা চোখের ভেতরে টোকা দিল। টোকা দেওয়ার পর কাকু বলছে, তুই এখন তাকা। আমার আব্বু তাকিয়ে ভয়ে 1 পা পেছনের দিকে চলে যায়। আমার আব্বু দেখছে ঠিকই 2টা যমজ বাচ্চা পোড়ানো হচ্ছে দাঁড়ানো অবস্থায়। বাচ্চা 2টা আগুনের উপর দাঁড়িয়ে আছে, আবার দেখে দেখে হাসছে। আব্বু কাকুকে বলছে, দেখ এগুলা কি করছে দেখ। কাকুকে বলছে, এগুলা সব শয়তানের বেলকি রে, তুই ভয় পাস না, তুই আমার সাথে থাক। ওইখান থেকে কাকু কি করলো, সেই যমজ বাচ্চাগুলো যাদের পোড়ানো হচ্ছে তাদের স্বেচ্ছায় তাদের কনিষ্ঠ আঙ্গুল একজন প্রথমে হাত বাড়িয়ে দেয়। কাকু কনিষ্ঠ আঙ্গুল 1 হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলে। এটা দেখে আমার আব্বু অবাক হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? একটা মানুষের পক্ষে তো হাড় সহ আঙ্গুল টেনে ফেলা সম্ভব না। পরবর্তী দ্বিতীয় যে যমজ বাচ্চাটি ছিল, সেম ভাবে দ্বিতীয় বাচ্চাটির কনিষ্ঠ আঙ্গুল টেন দিয়ে ছিঁড়ে ফেলে। পরে কাকু বলছে, চল কাজ শেষ, এখন বাড়ি যাব। পরে আমার আব্বু বলছে, তুই বাচ্চাগুলোর সাথে এগুলা কি করলি? পরে কাকু বলল যে ওগুলা বাচ্চা ছিল না রে, এগুলা শয়তানের সব ভেলকি ছিল। পরে আমার আব্বু বলছে যে, আচ্ছা তুই এই আঙ্গুলগুলো দিয়ে কি করবি? পরে কাকু বলছে, বললাম না আমার কাজ আছে, তুই তোর টাকা সময় মতো পেয়ে যাবি। পরে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয় এবং
আসার সময় কাকু আমার আব্বুকে বলছে যে শোন, যত কিছুই হোক তুই বাসায় গিয়ে পানি খাবি না। পরে আমার আব্বু বলছে যে এটা আবার কেমন কথা, পিপাসে পেলে পানি খাবো না? পিপাসে পেলে তো অবশ্যই পানি খাবো। পরে কাকু বলল যে না, তুই কোনোভাবেই আজকে পানি খাবি না। ভোরবেলায় তুই আমার বাসায় আসবি এবং আমার বাসায় এসে পানি খাবি। এর আগে তুই কোনো পানি পান করবি না। তুই এমনি যা খাইতে পারস খা, কিন্তু কোনো রকমে পানি খাবি না। তো পরে আমার আব্বু তার কথা অনুযায়ী সেদিন রাতে আর পানি খায়নি। পরদিন সকালবেলা কাকুর বাসায় যায়। পরে আমার আব্বু তাকে বলে, তুই আমাকে পানি খেতে কেন নিষেধ করলি? পরে উনি বলছে যে এটা তুই বুঝবি না, আর তোকে বলার প্রয়োজন আমি মনে করি না। যেহেতু তুই অল্পতে ভয় পাস, আমি তোকে কালকে নিয়ে গিয়েছিলাম তোর সাহস পরীক্ষা করার জন্য। তুই অল্পতেই ভয় পাস, তাই তোকে এর বেশি জড়ানো সম্ভব না। পরে আমার আব্বুকে পানি দেওয়া হয়। আমার আব্বু পানি খায়। পানি খাওয়ার পর থেকে আমার আব্বুর মাথাটা ভন ভন করতে থাকে। পরে আমার বাবা বাসায় চলে আসে। দাদি প্রায়ই খেয়াল করতো ওনার আচরণে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। এর মধ্যে একটা পরিবর্তন হচ্ছে, আমার বাবা অনেকটা রাগ ছিল। কোনো কিছু হলেই হুটহাট করে রাগ রেগে যেত। কিন্তু আমার দাদি দেখে আমার বাবার সেই রাগটা একদম নিস্তব্ধতায় পরিণত হয়ে গেছে। অনেকটা চুপচাপ, বেশি কথা বলতো না প্রয়োজন ছাড়া। কিছু খেত না, ঠিক অন্যরকম একটা মানুষ হয়ে গিয়েছিল। একদিন হঠাৎ করে কাকু আব্বাকে ডাক দিয়েছে। আমার দাদি ডাক শুনতে পান না, কিন্তু আমার আব্বু তখন বলছিল ওই দেখো আসছে, আমাকে ডাকছে। আমার দাদি বলে, কই, আমি তো কোনো ডাক শুনতে পাচ্ছি না। তুই কিভাবে শুনতে পাস? পরে দাদু গেট খুলে দেখে যে ঠিকঠাক কাকু দরজার সামনে দাঁড়িয়ে আছে। তখন আমার বাবা বিছানায় শোয়া অবস্থায় ছিল। আমার দাদির সামনে হঠাৎ করে আমার বাবার পায়ে ধরে হ্যাঁচকা টান দেয়, আর আমার বাবার সাথে সাথেই বাইরে গিয়ে পড়ে যায়। আমার দাদি এটা দেখে চিৎকার করে মানুষ জড়ো করে ফেলে। সবাই আমার বাবাকে খুঁজতে গিয়ে দেখে উনি উঠানের মধ্যে পড়ে আছে, সম্পূর্ণ উলঙ্গ অবস্থায়। ওনার শরীরে কোনো কাপড়ের ছিটে ফোটাও ছিল না। পরে আমার বাবা যেটা বলে যে আমাকে টান দিয়ে নিয়ে এলো পাথারি ঘুষি দিয়ে। আমি বলছি, কিরে দোস্ত, তোর কি হয়েছে? তুই এমন করছিস কেন? তুই আমাকে মারছিস কেন? সে বলছে, তুই আমার ভোগ নষ্ট করছিস, তোর কারণে আমার ভোগ নষ্ট হয়েছে। এরপর আমার বাবা কাকুর কাছে যায়, বলে যে দেখ, আসলে এই যমজ বাচ্চা ছিল, এটা একজন পিশাচিনীকে ভোগ দেওয়া হয়েছিল, ভোগটা দেওয়ার জন্য আমরা এটা আনছি। পরে আমার আব্বু বলছে, তুই এটা কেন আনছিস? তুই এটা আনার জন্য আমার উপর সমস্যা হচ্ছে, এমনকি আমার ফ্যামিলির উপরও সমস্যা হতে পারে। পরে কাকু বলে, এটা নিয়ে তুই টেনশন করিস না, আমি এটার একটা সুরাহা করব। তারপর আমার আব্বু জিজ্ঞাসা করলো, তুই এক জোড় আঙ্গুল দিয়ে কি করবি? পরে কাকু বলে, আমি পুরো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী তান্ত্রিকই হতে চাই। পরে আমার বাবা বলে যে দেখ, তোর তো তান্ত্রিক হওয়ার কোনো দরকার নেই। তুই যেভাবে চলাফেরা করছিস এটা তো মানুষ পছন্দ করে না। এমনিতে তুই সমাজে কোনো মান সম্মান পাচ্ছিস না। ভালো হয় তুই এগুলো কাজগুলো ছেড়ে দে। এই কথাগুলো বলার সাথে সাথে আমার বাবা অজ্ঞান হয়ে যায়, তার আর কিছু মনে নেই। পরে একদিন সকালে আমার বাবার জ্ঞান ফিরে। সবাই বলে যে, কিরে বাবা, তুই মন্দিরের ভেতরে কি করছিস? আমার বাবা তো তখন অবাক, কি বলছে সবাই? তোমরা আমার আমি কোথায় মন্দিরে চলে আসলাম আবার? সবাই বলছে, শ্মশান ঘাটের মন্দিরের ভেতরে তুই ছিলি। ওই দিক দিয়ে কৃষক যারা ছিল তারা আগে একবার তোকে দিয়ে গিয়েছিল। ওনারা নাকি দেখে তুই গালাগালি করছিলি, ইট পাথর ঢিল মারছিলি, তুই নাকি পাগল হয়ে গেলি নাকি। আমার বাবা একটু টেনশনে পড়ে যায়। আমার বাবা বলছে যে এরকম তো হওয়ার কথা না। আমি ওকে বলার পর আমার আর কিছু মনে নেই। এই দুই তিন দিন পর কাকু আমাদের বাসায় আসে। আসার পর বাবাকে দুই তিনটা তাবিজ দেয়। তাবিজ দেওয়ার পর বাবা মোটামুটি সুস্থ। বাবা সুস্থ হওয়ার পর একটা সমস্যা দেখা দেয় আমার দাদির সাথে। আমার দাদি প্রায় সময় খেয়াল করতে যে রাত হলেই ওনার দরজায় কেউ টোকা দিত। তিনি যখন দরজা খুলতেন কাউকেই দেখতে পেতেন না। আমার দাদি যখন দরজা খুলতে যেতেন তখন আমার বাবা অটোমেটিক বলতেন যে দরজা খুলতে যায়ও না, সেই পিশাচিনীটা আসছে, সেই ডাইনিটা আসছে, দরজা খুইল না। তখন আমার দাদি বলতো, তুই কি পাগল হয়ে গেছিস নাকি, সব উল্টা পাল্টা বলতেছস। এরকম হওয়ার পর আমার বাবার ভেতরে কিছু কিছু আচরণগত পরিবর্তন আসতে থাকে। আমার বাবা সবসময় বলতো যে মা, আমাকে কে যেন নিয়ে যেতে চায়। আমার দাদি বলে, কি বলো সেগুলা? আমার বাবা বলে যে মা, কে যেন আমাকে রাতের বেলায় ডাকে, বলে শামসুদ্দিন আমার কাছে আয়, শামসুদ্দিন আমি তোকে টাকা দিব, স্বর্ণ দিয়ে ভরে দিব, তুই আমার কাছে আয়। আমার দাদি তখন টেনশনে পড়ে যায়, কি হচ্ছে আমার ছেলের সাথে। একদিন আমার ছোট ফুফুর বিয়ে ঠিক হয়।
ওনার বিয়ের দিন আত্মীয় স্বজন যেহেতু বেশি আসে, তাই আমাদের বাসার সাথেই গোয়াল ঘর আছে। তার পাশে একটা ছোট্ট রুম ছিল, সেখানে আমার বাবাকে থাকতে দেওয়া হয়। আমার দাদি প্রথমে আমার বাবাকে থাকতে না করেছিল, কিন্তু আমার বাবা বলে যে না, কোনো সমস্যা নাই, কিচ্ছু হবে না, আমি থাকতে পারবো। আমার বাবা যখন রাত থাকে তখন প্রায় মাঝরাত গোয়াল ঘরের গরুগুলো অসম্ভবভাবে ডাকাডাকি শুরু করে। গরুর ডাকাডাকি শুনে আমার বাবার ঘুম ভেঙে যায়। আমার বাবা ঘুম থেকে উঠে দেখে গোয়াল ঘরের দিকে তাকায়। গোয়াল ঘরে যে আমাদের 5টা গরু ছিল, 5টা গরুর মধ্যে 2টা গরুর মাথা নাই। রাতের অন্ধকারে আমার বাবা তেমন কিছু বুঝতে পারে না। সকাল হওয়ার পর দেখে গরু 2টার মাথা তো নেই, সাথে গরুর কলিজা আর হৃৎপিণ্ড কিচ্ছু নাই। সকাল হওয়ার পর দেখে গরুর এই 3টা জিনিস ছিল না। আমার বাবা টেনশনে পড়ে যায়, চিন্তা করতে থাকে যে কেনই আমি ওই দিনের ওই কাজটা করতে গেছিলাম, যার জন্য আমাকে সবকিছু পোহাতে হচ্ছে। সেদিনই ওই ঘরে আমার আব্বুকে আবার থাকতে হয়। পরে উনি টের পায় যে শলার ঝাড়ু দিয়ে কে একজন ওনার মুখে চোখে আস্তে আস্তে গুঁতা দিচ্ছে। আমার আব্বা ঘুম থেকে উঠে যায়, উঠে দেখেন যে উনি যেভাবে শুয়ে আছেন ঠিক সেম ভাবে অন্য একজন ওর উপর থেকে হাসি দিচ্ছে এবং একটা করে চোখ টিপ দিচ্ছে আর শলার ঝাড়ু দিয়ে একটা করে গুঁতা দিচ্ছে। এটা দেখে আমার আব্বুর শরীর ঠান্ডা হয়ে গেল। ওই অবয়বটা ওনার পাশে এসে বলছে, তুই আমার ভোগ নষ্ট করছিস, এখন আমি তোকে নিয়ে যাব। আমার বাবা শুধু তাকিয়ে আছে। ওই দিনের ডাইনিটা জিব্বাটা বের করে তাকিয়ে আছে, কিরকম কুৎসিত জিব্বা। সেই জিব্বা দিয়ে আমার আব্বুর চোখগুলো সে চেটে দিল। কোনো কুকুর তার প্রিয় জিনিস যেভাবে পেলে যেভাবে চেটে দেয় ঠিক সেভাবে চেটে দিল। আমার আব্বু তাকিয়ে আছে সেই অবস্থায়। এক পর্যায়ে আমার বাবা জ্ঞান হারিয়ে ফেলে। সকালবেলা ওনার জ্ঞান ফেরানো হয়, মসজিদ থেকে হুজুর আনা হয়। সবাই একটা জিনিস খেয়াল করে অবাক হয় যে আমার বাবার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলটা নেই। অনেকটা ব্লিডিং হয়ে পরে হাসপাতালে, অনেকটা ব্লিডিং ছিল সেখানে, পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সুস্থ হন মোটামুটি এবং সবাইকে বলেন। পরে এই ঘটনাটা শুনে সেই কাকু আমার আব্বাকে দেখতে আসে। পরে কাকু বলে যে দেখ বন্ধু, আমি একটা ভুল করছি। ওই রানীটার ভোগ আনার পর তোর সাথে যে ঘটনাগুলো ঘটছে আমার সাথে তার ডাবল ঘটছে। পরে আমার আব্বু বলে যে কি হয়েছে? কাকু বলে যে আমি রাত করে শ্মশান ঘাট থেকে বাসায় যাওয়ার সময়, বেশিরভাগ সময় শ্মশান ঘাট দিয়ে বাসায় যাই, সেটা তুই ভালো করে জানিস। শ্মশান ঘাট দিয়ে বাসায় যাওয়ার সময় আমাকে একটা বাউন্ডারির মধ্যে সেই ডাইনিটা আটকে ফেলে। পরে আমার বাবা বলে কিভাবে আটকাইছে পরে কাকু বলে যে সেই ডাইনিটা আমাকে যখন একটা জায়গায় দাঁড়ায়, একটা সাপ এসে আমাকে বাউন্ডারির মতো আটকে ফেলে। তখন আমার বুঝতে বাকি রইল না যে এই কাজটা সেই ডাইনিই করছে। পরে সেই ডাইনিটা আমার সামনে আসে এবং বলে যে শোন, তুই আমার ভোগ নষ্ট করছস, তোকে কিছু করতে পারবো না আমি, কিন্তু আমি তোর বন্ধুকে নিয়ে যাব। এই ব্যাপারে তুই কোনো না কোনো নাক গলাবি না, তুই কোনো কিছু করবি না। পরে কাকু বলে যে তোর ভোগ যেহেতু আমি নষ্ট করেছি, তোকে এর চাইতে বেশি ভোগ দেব, তুই আমার বন্ধুটাকে কিছু করিস না। ডাইনিটা চলে যায়। কাকু তার বাসায় চলে আসে। কাকু যখন ঘুমিয়েছিলেন উনি টের পাচ্ছেন ওনার খাটের নিচে কেউ একজন আছে। খাটের নিচ থেকে টোকা দিলে যেরকম শব্দ হয় সেরকম শব্দ আসছে। একটা সময় উনি অনেক গরিব ছিলেন, মোটামুটি অঘরীর মতো ছিলেন। মানুষ যেগুলো ব্যবহার করে ফেলে দিত সেগুলো কুড়িয়ে নিয়ে ব্যবহার করতেন। একটা সময় টোকার মাত্রাটা এত বেড়ে যায় যে উনি খাট থেকে মাথা নিচু করে উকি দেওয়ার চেষ্টা করে দেখার জন্য যে ঠিক সেই মুহূর্তে ওনার ঘাট ধরে কেউ খাটের নিচে নিয়ে যায়। ওনার সাথে অনেক ধস্তাধস্তি হয়। কিসের সাথে ধস্তাধস্তি হচ্ছে ওটা উনি দেখছিলেন না। ওনাকে অনেক খামচি দিচ্ছে, ক্ষতি করার চেষ্টা করছে। কাকু আমার বাবাকে বলে যে দেখ, এটা অনেক দূর পর্যন্ত চলে গেছে, যত দূর পারো সে এলাকা ছেড়ে চলে অন্য জায়গায় চলে যা। এদিকে আমার আব্বুর দিনে দিনে অবস্থা অবনতি হচ্ছিল। উনি অনেক শুকিয়ে গেছিল, বিশেষ করে চোখগুলো ফুলে গেছিল। অনেক সময় দেখা যায় শুকনো মানুষের শরীরে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ বড় হলে সেটা একদম সহজেই নজরে পড়ে। ঠিক আমার আব্বুর বেলাও সবার নজরে পড়তো। পরে আমার দাদি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে একজন হুজুরের সন্ধান পান। হুজুরটা মূলত খুলনার ছিল। আমার আব্বুরা আগে কুমিল্লায় ছিলেন। কুমিল্লায় মূলত এই ঘটনাটি ঘটে। সেই হুজুরকে খবর দেওয়া হয় এবং আমাদের বাসায় আসার পর ওনাকে সজোরে কেউ একজন চর মারে। এটা দেখে সেখানে অনেকেই অবাক হয়ে যায়। পরে হুজুর আমাকে দাদিকে বলেছেন যে আমি কালকে আসি। পরে হুজুর চলে যায় এবং পরদিন আবার আসেন। উনি ওনার মতো রিচুয়াল শুরু করেন। আমার বাবাকে একটা আসনে বসান। পরে সেই পিশাচিনীকে হাজির করা হয়।
পিশাচিনী এসেই বলছিল, কি রে, এক চর খেয়ে তোর মন ভরে নাই, আরো খাবি নাকি? তুই দেখতে চাস আমি কি করতে পারি? পরে হুজুর বলছে, তুই কিছুই করতে পারবি না আমাকে, আমার আল্লাহ আমাকে রক্ষা করবে। হুজুর এই পিশাচিনীকে বিভিন্নভাবে বোঝায় যে তোর ভোগ নষ্ট করেছে তো কি হয়েছে, এখন তোর কি লাগবে সেটা আগে বল। সে বলে, আমার কোনো কিছুই লাগবে না, কোনো কিছুতে আমি যাব না মানে যাব না। সেই পিছনে পিশাচিনীকে অনেক কিছুই অফার করা হয়, কিন্তু রাজি ছিল না। তার একটাই কথা, এখান থেকে কোনোভাবেই যাবে না। পরে একটা সময় হুজুর বলছে, যদি এই পিশাচিনীকে আমরা মেরে ফেলি তাহলে এর গোষ্ঠীটা অনেক বড়, আপনার এর থেকে রক্ষা পাবেন না। আমি এর থেকে রক্ষা পাবো না, এর থেকে ভালো হয় আমরা বোতলবন্দি করে ফেলবো। পরে হুজুর সেই পিশাচিনী থেকে বোতলবন্দি করে ফেলে। তার কিছুদিন পর আমার বাবা মোটামুটি সুস্থ হয়ে যায়। উনি সুস্থ হলেও ওনার মধ্যে এখনো একটা সমস্যা রয়ে গেছে, চোখগুলা ফোলা ছিল, হলুদ ছিল। এখন আমার বাবার চোখগুলো হলুদই রয়ে গেছে। তবে পিশাচিনীটা বন্দি হওয়ার আগে বলেছিল, আমাকে যদি বন্দি করেও ফেলিস তাতে সমস্যা নেই, আমার গোষ্ঠী অনেক বড়, তাদেরকে কোনোভাবেই ছাড়বে না। তবে আল্লাহর রহমতে এখনো পর্যন্ত আমাদের আর কোনো সমস্যা হয়নি। আর আমি যেহেতু প্রথমবার ঘটনা শেয়ার করছি, তাই আমার হয়তো বা ভুল থাকতে পারবে, মাফ করবেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে, আপনার ঘটনার জন্য। রায়হান ভাইকে ধন্যবাদ কালেক্ট করার জন্য। আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যাই আফনান ভাইয়ের কাছে। আমাদের আহমেদ বাবু আমাদের সঙ্গে আছেন, তারপরে আমরা নতুন অতিথিদের কাছে যাব। আমরা চলে যাব আপনার ঘটনায় এবং শুনি আজকের প্রথম ঘটনাটি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে এবং নিয়ে এলাম আরো একটি ঘটনা। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন জামিল আহমেদ ঢাকার মোহাম্মদপুর থেকে, এবং তিনি তার বড় ভাই মোশতাক আহমেদের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করি। আমি চলে যাচ্ছি জামিল আহমেদের পাঠানো ঘটনায়। 80 দশকের কথা। জামিল সাহেবের বড় ভাই মোশতাক আহমেদ তখন নতুন বিয়ে করেছেন। তিনি তখন চাকরি পেয়েছিলেন, চাকরি পরপরই তার বিয়ে হয় এবং তার শ্বশুর বাড়ি ছিল সিলেটের কোন একটি অঞ্চলে, বৃহত্তর সিলেটের কোন একটি অঞ্চলে, এবং তিনি সেখানে গিয়েছিলেন বেড়াতে। বেশ পছন্দ হয়েছে তার প্রাকৃতিক পরিবেশ ইত্যাদি ইত্যাদি। তার শ্বশুর সাহেব যিনি ছিলেন তিনি সেখানকার একটা চা বাগানের একজন বড় কর্মকর্তা ছিলেন। তো তিনি তখন সাম্প্রতিক সময়, মানে সেই সময়কার সাম্প্রতিক সময় রিটায়ার করেছিলেন। তো যাই হোক, মুশতাক সাহেবের বিয়ে হলো এবং তার সেই হানিমুন তিনি কোথায় করবেন এটা চিন্তা করছিলেন। তো অনেক রকমের পরিকল্পনা হয় তখন। পরিবার থেকে বলা হয় কক্সবাজার যেতে। তবে মোশতাক সাহেবের শ্বশুর তাকে বলেন যে তাদের একটা টি স্টেট আছে কোন একটা অঞ্চলে, এই বড় বৃহত্তর সিলেটেরই কোন একটা অঞ্চলে, সেটা অনেক পুরনো একটা টি স্টেট এবং সেখানকার আশেপাশের পরিবেশ অনেক সুন্দর, অন্যরকম দেখতে। তিনি বলেন যে এটার যে টিলার একটা অংশ আছে ওই পাশে গেলে দেখা যাবে যে একদম ফাঁকা, বেশ সুন্দর, মানে প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। তো তিনি সাজেস্ট করেন মুশতাক সাহেবকে যে তুমি চাইলে ওখানে ঘুরে আসতে পারো। তো মুশতাক সাহেব বলেন যে ঠিক আছে। তিনি তারও ভাল লাগে, কারণ তিনি এর আগে যেহেতু গিয়েছেন শ্বশুর বাড়িতে, দু এক জায়গায় গিয়েছেন, তার কাছে ভালো লাগছে, চা বাগান খুবই ভালো লাগছে তার কাছে। এবং তার একটা শখ ছিল যে তিনি এই চা বাগানের যে বাংলোতে রাত কাটানোর, যেহেতু তার শ্বশুর রিটায়ার হয়ে গেছেন, তিনি এখন ওখানে নাই, তো সুতরাং তো ওইটা তো কাটানো হয় নাই। তো তার ইচ্ছা ছিল, তিনি যেহেতু এখন সুযোগ পাইছেন, তিনি বলেন লুফেলেন আর কি সেই সুযোগটা। শ্বশুরকে বলেন যে ঠিক আছে। তো মোশতাক সাহেবের শ্বশুর তাকে ব্যবস্থা করে দেন সেখানে, সেই চা বাগানে সে মানে তাকে ওখানে 2 রাত ঘুরে আসার। তো তিনি যথারীতি তার স্ত্রী সহ ওখানে চলে যান, গিয়ে সেই চা বাগানে ওঠেন। তো খুবই সুন্দর একটা চা বাগান, বাট অনেক পুরনো, সেই ব্রিটিশ আমলের একটা জায়গা। তো একেবারে সুন্দর চা বাগানের রাস্তাগুলো যেরকম হয়, মানে চিকন চিকন রাস্তা, দুই পাশে গাছ, চা গাছ এবং টিলার মতো, তারপর বড় বড় গাছ আছে। এগুলোর মধ্যে দিয়ে এক সময় তিনি পৌঁছে যান সেই বাংলোতে। বাংলোটা মোটামুটি বেশ ভেতরে এবং বেশ পুরনো একটা বাংলো, বোঝাই যায় ভেতরকার অবস্থা, মানে আশেপাশের যে লুক এন্ড এভরিথিং দেখে। কিন্তু তার কাছে বেশ পছন্দ হয়েছে, মোশতাক সাহেবের পুরো জিনিসটা খুব পছন্দ হয়েছে, মানে নিখাত একটা প্রাকৃতিক পরিবেশ। কিন্তু সমস্যা হচ্ছে এখানে বিদ্যুৎ প্রায় থাকেই না বলা চলে। বিদ্যুৎ আসে চলে যায় এবং গেলে লং টাইমের জন্য যায়, মানে বেশ সাফারিং একটা জিনিস। তবে মোশতাক সাহেব খুব পছন্দ করেন, তিনি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। তিনি তার স্ত্রীকে বলেন যে আমার কাছে এটাই ভালো লাগে, মানে এরকম যখন কারেন্ট থাকবে না তখন বসে থাকবো আমরা হারিকেন জ্বালিয়ে, মানে এটা খুব এনজয়েবল একটা জিনিস। বারান্দায় বসবো, রাতের বেলা প্রকৃতির শব্দ শুনবো।
তো সেখানকার তিনি যখন এই কথাগুলো বলতেছিলেন তার ওয়াইফকে ওখানে বসে, তো তখন সেখানে যে তখনকার একজন কেয়ারটেকার ছিল, সে যাওয়ার সময় বলে যে স্যার একটা কথা বলি, যে রাতের বেলা বারান্দায় বসেন না। তো মোস্তাক সাহেব বলছে কেন? বলে বাগান, চা বাগান তো অনেক মানে জিনিসপত্র আছে, এরকম বন্য প্রাণীও চলাফেরা করে এখান দিয়ে রাতের বেলা, খামাখা মানে দরকার নেই, বারান্দার মধ্যে বসার দরকার নেই, রাতের বেলা ঘরে থেকেন, এই দিনে ঘুরেন, বারান্দা আছেন, আমরাও তো আছি বিকালবেলা এখানে দিকে, রাত্রেবেলা থেকেন না। তো মোস্তাক সাহেব জাস্ট লোকটার কথা শুনে বলে হু হা করে, কারণ তিনি মানসিকভাবে খুব মানে স্ট্রং একজন মানুষ, আর তিনি মানে খুব মানে আর কি মনে করেন যে এইসব এটা কোনো ব্যাপার না। এই ধরনের প্রাকৃতিক পরিবেশে আসলে যদি রাতের বেলা বাইরেই না থাকে, তাহলে আর নেচারের কাছাকাছি থেকে কি লাভ। তিনি তো এই কারণেই আসছেন, এটাই পছন্দ করছেন। আর তিনি ছোটবেলা থেকে একটা কথা শুনতেন যে চা বাগানে নাকি ভূত থাকে, এটা ছোটবেলার থেকে অনেকের কাছে শুনছেন। তো অনেক বেশি অ্যাডভেঞ্চার প্রিয় হয় মোস্তাক সাহেবের, এই শখটাও আছে যে এইরকম কিছু তিনি যদি দেখতে পান। তো যাই হোক, তাদেরকে মোটামুটি সব গোছায় টোছায় দিয়ে যে কেয়ারটেকার চলে যাচ্ছেন সন্ধ্যার সময়, বললেন যে স্যার আর কিছু লাগবে? তো বলতেছে যে না, আপনি সবকিছু ঠিকঠাক আছে, অসুবিধা নেই, আপনি যান, আমরা আছি। বলে ঠিক আছে স্যার, এখন তো যোগাযোগের উপায় নেই, আপনার যদি যোগাযোগের প্রয়োজন পড়ে তাহলে আমার কোয়ার্টারটা ওই যে পিছনে, দেখাই দিল যে হেঁটে ওই দূরে দেখা যাচ্ছে একটা ছোট্ট কোয়ার্টার, বলে যে ওইখানে এই করলে আমাকে পাবেন, আর ইনশাল্লাহ সকালে দেখা হবে, বলে ওই কেয়ারটেকার চলে যায়। তো মোস্তাক সাহেব আছেন তার স্ত্রীকে নিয়ে রাতের বেলা, এই একটা মানে বাংলোর মতো আর কি, মানে বুঝতে পারছেন তো, যে একতলা বাড়ি হলো বাংলোর মতো, অনেকগুলা ঘর, কিচেন বাথরুম আছে, বেশ সুন্দর, খুব সুন্দর করে গোছানো। সেই 80-র দশকে ওইটাকে বেশ সুন্দর করে গোছায় রাখছিল তারা। তো যাই হোক, বেশ ভালো লাগতেছে তার। তিনি তার ওয়াইফকে বলেন চা বানাইতে, এবং তারা বারান্দায় বসেই চা খান। তখন অলরেডি রাত হয়ে গেছে 8টার দিকে। তো চা নিয়ে তারা দুইজন যখন যে বারান্দায় বসছে, তখনই ইলেকট্রিসিটি চলে গেল, মানে পুরা বাংলো অন্ধকার। তো তার ওয়াইফ বলতেছিল যে এই মোমবাতি জ্বালাবো নাকি, কারণ মোম দিয়ে গেছে অনেক। তো তখন মোস্তাক সাহেব বলতেছে না, মোমবাতি জ্বালানোর দরকার নাই, এমনি থাকি, খুব সুন্দর জ্যোৎস্না আকাশে, দেখো কি সুন্দর আলো হয়েছে, পুরো বারান্দাটা ভরে গেছে। তো মোস্তাক সাহেবের স্ত্রী বলে যে আমার কাছে জানি কেমন লাগে, একটু ভয় ভয় লাগতেছে, এরকম দেখো না, রাত 8টা 8:30 বাজে, এই সময় মানে পুরা নিঝুম হয়ে গেছে চারিপাশ, এবং মনে হচ্ছে দূরে, মানে কোথাও দূরে তারা শব্দ শুনতেছে, মানে গান গাইলে বা ঢোল বাজাইলে যেরকম শব্দ আসে, সেরকম গান এবং ঢোলের শব্দ আসতেছে দূর থেকে। মোস্তাক সাহেব বলে যে এখানে ওই যে চা শ্রমিক যারা আছে, ওরা মনে হয় এরকম গান বাজনা করে রাতের বেলা। যাই হোক, দুইজন বসে অনেকক্ষণ গল্প করতে, এবং প্রকৃতি খুব এনজয় করতেছে, মানে অন্যরকম অবস্থা। তো এক সময় তারা ঘরে চলে আসলো, ঘরে চলে এসে ঘর লাগাই দিল, এবং ভেতরে গেল, তাদের মতো মোমবাতি জ্বালায় তাদের মতো খাওয়া দাওয়া করলো রাতের, সবকিছু রেডি করা ছিল, খেয়ে দিয়ে তারা শুইতে চলে গেল। তো তখন প্রায় রাত 10টা বাজে। 10টার সময় কিন্তু নিশি রাত বলা চলে তখন, কারণ শহরেই তখন রাতের বেলা 10টার দিকে মানুষজন থাকতো না, 80-র দশক এরকম ছিল। আর এটা তো একেবারে চা বাগানের ভেতরে গহীনে, তো মানে একেবারে নিশি রাতের মতো অবস্থা। তখন তারা শুতে গেছে। তো শুয়ে শুয়ে তারা এম্বিয়েন্ট শব্দ শুনতেছে, আশেপাশে উদ্ভট উদ্ভট ডাক শুনতেছে, প্রাণীর, এগুলো তারা শুনে নাই কখনো শহরে। খুব মানে মজা লাগতেছে মোস্তাক সাহেবের কাছে। কিন্তু এক সময় এগুলো শুনতে শুনতে তার ঘুম চলে আসছে, ঘুমায় গেছে দুইজনই। হঠাৎ করে ঘুম ভাঙছে, এর মধ্যে মোস্তাক সাহেবের ঘুম ভাঙছে। মনে হলো যে সে হঠাৎ করে মানে চোখ আধ বজা অবস্থায় তাকাইছে, ঘরটা অন্ধকার, অন্ধকারের মধ্যে সে আলোর ঝলকানি দেখতেছে। তো তখন তিনি বুঝতে পারলেন যে ঝড় হচ্ছে, বাইরে প্রচন্ড মেঘ ডাকতেছে এবং বিদ্যুৎ ফ্ল্যাশ করতেছে। তো অবাক হলে তিনি খেয়াল করলেন যে তাদের রুমের যেই দরজাটা, মানে তারা যেখানে ঘুমায় আছে বিছানাটা, তার সোজা কিন্তু মানে পায়ের দিকে, তাদের পায়ের দিকে সোজা গেলেই দরজা, বারান্দায় বেরোনোর, আর তার পাশে জানালা। তো ওই জানালার পাট খুলতেছে লাগতেছে বাতাসে, এবং ঘরের মধ্যে বাতাস ঢুকতেছে, দমকা বাতাস, এবং ঠাস ঠাস করে বাড়ি খাচ্ছে। এই শব্দেই মনে হয় তার ঘুম ভাঙছে। তো তিনি দেখলেন যে তার স্ত্রী বেঘরে ঘুমাচ্ছে, মানে তার মানে সে এখনো ঘুম। তো তিনি চিন্তা করলেন মোস্তাক সাহেব যে না, স্ত্রীকে না জাগে, আমি ঠিক করি। তো সে উঠে বসলেন, তিনি উঠে গেলেন দ্রুত, বিদ্যুতের ফ্ল্যাশ আসছে, বাতাস এবং বৃষ্টির ছাঁট ঢুকে যাচ্ছে ভেতরে। দ্রুত যে তিনি জানলাগুলো লাগাইলেন, লাগায় এই পাশে জানলাগুলো লাগায় পর্দাটা টেনে দিলেন। এরপরও ওই জানলার ফাঁক ফোকর দিয়ে, জানলাগুলো ছিল কাঠের, ফাঁক ফোকর দিয়ে বাতাস হুইসেল করে, যে চিকন ফাঁক দিয়ে বাতাসটা যে হুইসেল করতেছে। তো তিনি জাস্ট মোটামুটি পর্দাটা টেনে দিয়ে এই পাশে জানলার কাছে যখন গেছেন, লাগাইতে যাবেন আর কি, মানে জানলার কাছে, তার কাছে মনে হলো জানালার গ্রিল ধরে কেউ একজন দাঁড়ায় আছে।
মানে অ্যাজ ইফ একটা মানুষ যদি জানালার গিল দুটা ধরে দাঁড়ায় ঘরের দিকে তাকায় থাকে এরকম। তো তার একটু শরীর কাটা দিয়ে উঠছে জিনিসটা দেখে, কে এটা? তিনি নিজের অজান্তে বলছে, এই কে রে, এই কে, এই কে, এরকম বলে তিনি সামনে গেছেন, দেখলেন যে নাই, জানলার সামনে কেউ নাই, জানলা ফাঁকা, ওই বাতাস আসতেছে, পর্দা হুড় হুড় করে উঠতেছে, আর এই পাল্লা দুইটা এরকম বাড়ি খাচ্ছে এই পাশে। এবং প্রচন্ড বৃষ্টির ছাড় দেখে তিনি তাড়াতাড়ি লাগাই দিলেন, জানলাটা খোলা রাখলেন না। তো অবাক হইলেন তিনি, এক নজরে কিন্তু বাইরে বিদ্যুতের ফ্ল্যাশে বারান্দাটা দেখছেন, বারান্দায় কেউ নাই, খাকা করতেছে। এবং এই যে বাইরে বিদ্যুতের ফ্ল্যাশে যতদূর হঠাৎ করে দেখা যায়, তখন গাছপালা দেখা যায় এবং বৃষ্টির পানি যে পড়তেছে চারপাশে হু হু করে, সেটা দেখা যায়। তাদের বাংলোর যে ছাদ, সেটার মধ্যে মানে বৃষ্টি পড়তেছে, বেশ ঝুমঝুম বৃষ্টি পড়তেছে, এবং সামনে বারান্দাটা কিন্তু টিনের শেড করা। যেই রুমটাতে তারা আছেন সেটার ছাদ পাকা করা, কিন্তু সামনে বারান্দাটা টিনের শেড, ওইখানে ঝমঝম ঝমঝম শব্দ হচ্ছে। তো তিনি লাগাই দিয়ে, জানলাটা লাগাই দিয়ে একটু মানে কেমন জানি তার গা শিরশিরি করতেছে। কাকে দেখলেন তিনি? তো তিনি তার স্ত্রীর কাছে আসলেন, এসে তিনি স্ত্রীকে চিন্তা করলেন উঠাবেন কিনা এই ধরনের কথা বলার জন্য, কিছু বললেন না। তো তিনি শুয়ে পড়লেন। তো শুয়ে পড়ে যখন তিনি মানে ঘুম তার চলে আসছে, এই সময় তিনি ঘুমের মধ্যে শব্দ পাচ্ছেন যে তার স্ত্রী হাসতেছে, মানে তার স্ত্রীর হাসির শব্দ। তো তার মানে ঘুম যতটুকু আসছিল মানে সেটা টুটে গেছে। কি ব্যাপার, ওয়াইফ আসতেছে কেন, স্বপ্ন দেখতেছে নাকি? তো তিনি একটু ভয়ই পাচ্ছেন, এই হাসির শব্দটা তার কাছে ভয়ই লাগতেছে। একটু বাদে স্ত্রী খিলখিল করে হাসতেছে। তো তিনি ওই স্ত্রীকে ধাক্কা দিলেন। এই স্ত্রী মনে হচ্ছে তার সাথে কথা বলতেছে, বলতেছে কি, বলে তুমি হাসতেছো কেন? বলে এমনি। অবাক হয়ে গেলেন তিনি, আরে এটা কেমন কথা যে এমনি বলতেছে, মানে স্ত্রী এরকম হাসতেছে বলছে এমনি। তো তিনি মানে চুপ করে গেছেন, না কিছু বলতেছেন না। অনেকক্ষণ মোশতাক সাহেব চুপচাপ করে আসেন, দেখলেন যে এক সময় মানে হাসি থেমে গেল তার স্ত্রীর, এবং এই ঝড় বৃষ্টি তো হচ্ছেই। তো এক সময় তিনিও ঘুমে একদম তলায় গেলেন এবং ঘুমায় গেছেন তিনি। পরদিন বেলা করে ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে তিনি উঠে তার মধ্যে দেখেছেন স্ত্রী নাই, তার জন্য হয়তো ব্রেকফাস্ট রেডি করতেছে। তো তিনি উঠে ফ্রেশ হতে গেলেন, ওখানকার বাথরুম ছিল ভিতরে, বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসলেন, দেখলেন একটু পরে নাস্তা দিচ্ছে তার স্ত্রী, এবং তাদের বাইরে গেটের বাইরে মনে হয় যে কেয়ারটেকারও আসছে। কেয়ারটেকার কি জানি করতেছে ওইখানে, বলতেছে যে একেবারে বৃষ্টিতে ভাসায় দিছে। তো তিনি তার স্ত্রীকে বললেন, এই কি রাত্রেবেলা তুমি কি হাসাহাসি করতেছিলে কেন? তো তার স্ত্রী হা হয়ে তাকায় আছে, বলছে কি বলো উল্টা পাল্টা কথা, আমি কিসের হাসাহাসি করবো, কি স্বপ্ন দেখছো না দেখছো কে জানে, হাসতেছিল তুমি এখানে, এই সেই। এগুলো বলে তিনি নাস্তা করলেন, নাস্তা করে একটু পর বাইরে গেলেন, দেখলেন যে কেয়ারটেকার ওই কিছু জিনিসপত্র ভেঙে চুরে পড়ছে, ডাল ডুল এগুলো সরাইতেছে সামনে। তো তারে তিনি বললেন যে এই যে আপনাদের এখানে কি কোনো রাতের বেলা মানুষ চলাফেরা করে? বলে কেন? বলে যে এই আমার জানলার কাছে কারে যেন দেখছি রাত্রেবেলা। তো ওই লোকটা কিছুক্ষণ তাকায় থাকলো তার দিকে, দেখে বলে কি জানলা লাগায় ঘুমান না আপনি? জানলা তো লাগাই দিছি মনে হয়। মনে হয় না, জানলাটা লাগায় ঘুমায়েন, আপনি তো আর একদিন আসেন, আজকে রাত্রে আসেন না, জানলাটা লাগাই দিয়েন। তো আর কিছু বললো না। তার কাছে একটু বেয়াদব মনে হইলো মোস্তাক সাহেবের, যে ওই কেয়ারটেকারটারে, মানে এই লোক এইভাবে কথা কেন বলে তার সাথে। যাই হোক, তিনি ভিতরে আসলেন এবং তারপরে তার মতো ওই দুপুরে থাকলেন, খাওয়া দাওয়া করলেন। বিকালের দিকে তিনি তার স্ত্রীকে নিয়ে বেরোলেন হাঁটতে। তো হেঁটে যাচ্ছেন, হাঁটতে 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 ওই বাগানের এক প্রান্তে চলে আসছেন। এক প্রান্তে এসে দেখতেছেন যে এই জায়গায় মানে একদম রাস্তায় একটা চলে গেছে ডানে, একটা বাঁয়ে, একটা সোজা। তো তিনি চিন্তা করলেন যে বাঁয়েরটায় যাই, বাম দিকেরটা কেন জানি তাকে মানে মনে হলো যে বাম দিকে গেলে ভাল লাগবে, বা ওখানে হয়তো মানে দূর থেকে যতটুকু দৃষ্টি যাচ্ছে অতটুকু মনে হচ্ছে বাঁ দিকটা সুন্দর হবে বেশি। তো উনি বাঁ দিকে চলে গেলেন, কারণ রাস্তাগুলো কিন্তু মানে বিভিন্ন রকমেরই থাকে, মানে এরকম দিক থাকে। তো উনি বাঁ দিকে হেঁটে গেলেন। তো হাঁটতে 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 এক জায়গায় আসলেন। আসার পর তিনি দেখলেন যে একটা কবরস্থান, এবং এই কবরস্থানটা একটা টিলার উপরে। তিনি খেয়াল করতেছেন যে কবরস্থানের মধ্যে বেশ কিছু কবর আছে এবং সেগুলোর সামনে টুমস্টোন দেওয়া ছোট ছোট। দুইটা কবর দেখলেন তিনি, দুইটা টুম বেশ বড় এবং দুইটা টুমস্টোনও বেশ বড়। তো তিনি আস্তে করে তার স্ত্রীকে বললেন যে চলো তো। তো হেঁটে তিনি ভিতরে যেতে, স্ত্রী যেতে চাইতেছেন না, কবরস্থান দেখে তার ভয় লাগতেছে। আর এই কবরস্থানের ভিতরে যে কয়েকগুলো গাছ আছে কতগুলো, সেই গাছগুলোর মধ্যে পাতা টাতা নাই, মানে মানে পত্রহীন গাছ, পাতা টাতা নাই, মনে হচ্ছে মরা গাছ। তার স্ত্রী বলতেছেন না যেও না, এখানে যাবো না সেই। তো তিনি আরে ধুর সুন্দর, আসো আসো আসো। মুস্তাক সাহেব তার স্ত্রীকে নিয়ে টেনে ওখানে ঢুকাইলেন। ঢুকায় তিনি হেঁটে ওই যে বড় যে টুমটা আছে ওইটার কাছে গেলেন, সেটার নাম পড়লেন, একজন বিদেশি ভদ্রলোকের কবর ওইখানে। যাই হোক,
ওইটা পড়লেন, পড়ে তিনি দেখলেন দেখো এখানে হয়তো ছিলেন এক সময় এই সেই ওই লোকের কথা বললেন, বাদ দাও চলো আমরা সামনে যাই। তিনি কবরস্থানের ভেতরটা মোস্তাক সাহেবের বেশ ভালো লাগতেছিল, তো তিনি হেঁটে একেবারে চলে গেলেন ওই কর্নারে। দেখলেন যে এই কবরস্থানের পাশে একটা ছোট্ট বেড়ার মতো দেয়া আছে, মানে যেটা দিয়ে প্রান্তটাই করা, টিলার আরেক প্রান্ত। নিচে তাকায় দেখতেছেন টিলাটা এখান থেকে খাড়া নেমে গেছে এবং তারপরে আবার সেই চা বাগান শুরু হয়েছে এখানে। আর ওই সাইডে কিছু টিলার ওখান থেকে সূর্য মানে নেমে যাচ্ছে আর কি, মানে সূর্য ডুবে যাবে। তো তিনি বলছেন ওয়াও দেখো কি সুন্দর সূর্যাস্ত, চলো আমরা এখানে বসে থাকি। তো তার স্ত্রী না করতেছিল, তিনি তারপরে স্ত্রীকে নিয়ে বসলেন এখানে, বসে বসে সূর্যাস্ত দেখতেছেন। তো দেখতেছেন যে সূর্য আস্তে আস্তে ডুবতেছে এবং অসাধারণ লাগতেছে, শহরে তো এগুলো দেখা হয় না সাধারণত। তো সূর্য এক সময় আস্তে আস্তে নেমে একেবারে মানে লালচে হয়ে গেল ওই পাশটা, পুরো সময়টা ওখানে থাকলেন তিনি। তো মানে এখন কিন্তু গোধূলিটা পার হয়ে যাচ্ছে, মানে একদম মানে অন্ধকার হয়ে যাবে এখন। তো এই সময় তার স্ত্রী বলতেছেন যে আমার জানি কেমন লাগতেছে, চলো আমরা যাই। হ্যাঁ মানে ভালো লাগতেছে না, আবার কালকে ঝড় হয়েছে, আজকে যদি এরকম ঝড় বৃষ্টি আসে। বলে আরে না কিচ্ছু হবে না, বিকালবেলা আকাশ পরিষ্কার, কোনো সমস্যা নেই, বসো আর একটু বসো, ভালোই তো লাগতেছে। তো মোস্তাক সাহেব বললেন কি ওখানে বসে থাকলেন। বসে থাকতে থাকতে এক সময় বলে চাঁদ ওঠা দেখবো। তো গল্প করতেছেন স্ত্রীর সাথে, বিভিন্ন গল্প করতেছে, একসময় চাঁদও উঠছে আকাশে। তো চাঁদটা দেখেও তার কাছে অসাধারণ লাগলো। তিনি বললেন যে আরে এই জায়গায় তো সময় কাটানো যায়। তার ওয়াইফ বলতেছে যে না এটা কবরস্থানের মধ্যে আমার ভালো লাগতেছে না, চলো চলে যাই। তো তিনি তারপর অনেকক্ষণ পর অবস্থা মানে বিরক্ত হয়ে মনে হলো যে উনি চলে যাবে আর কি। তো হেঁটে আসতেছেন, তো বড় যে টুমস্টোনের পাশে যে গাছটা, তো সেটার মধ্যে দেখতেছেন তিনি একটা এরকম ডাল। তিনি মানে গল্প করতে করতে খেয়ালি বসে, তখন যুবক বয়সে লাফ দিয়ে তিনি ডালটা ধরছেন, ধরে এরকম টান দিছেন। মানে হয়তো উনি দেখতে চাইছেন যে ডালটা কতটুকু স্টিফ। তো তার ওজনেই তিনি যেহেতু লাফ দিয়ে ধরে এটা টান দিছেন, তার ওজনেই মটাস করে ভেঙে গেল ডালটার গোড়া। তো এত বড় একটা ডাল, তিনি খুব হাসতেছেন দেখে মোস্তাক সাহেব ডাল নিয়ে তার স্ত্রীকে দেখাচ্ছেন লাঠির মতো হয়ে গেল। ভালো চলো রাত্রেবেলা যাচ্ছি তো রাস্তায়, লাইট লুইট কিচ্ছু নাই, ভালো হইলো একটা হাতে লাঠি থাকলো। তো ওই গাছটা থেকে যেটা তিনি লাঠিটা ভাঙছেন, গাছটা তখনও হালকা কাঁপতেছে। তো তার ওয়াইফ বললো যে এই কবরস্থানের ডাল নিয়ে আপনি যাবেন? বলে যে হ্যাঁ আরে কি দূর কি বলো তুমি, বলে তিনি হাঁটতেছেন এবং ওই লাঠিটা হাতে, বড় আর কি বেশ বড় একটা ডাল হাতে নিয়ে নিয়ে যাচ্ছেন। কবরস্থান থেকে বেরোলেন, বের হয়ে এখন একটু কনফিউজড হয়ে গেছেন তিনি যে তারা আসলে কোন দিক দিয়ে আসছেন। কারণ এইটা একটা টিলার মতো, তো নামার পরে যা দেখতেছেন সবই তার কাছে মনে হইতেছে যে কাইন্ড অফ মানে সেম, মানে এরকম উঁচা হয়ে গেছে, এরকম দূর থেকে ওরকমই মনে হচ্ছে। তো তার স্ত্রীকে তিনি বলতেছেন যে তোমার কি মনে আছে কোন দিক দিয়ে আসছিলাম? তার স্ত্রী বলে যে না আমি তো গুলায় ফেলছি, কেমন লাগতেছে, আমার কাছে মিল লাগতেছে না। তবে জীবনে যেহেতু অনেক বছর চা বাংলোতে থাকছি, অন্য চা বাংলো, আমার মনে হয় আমাদের এরকম ডান দিক দিয়ে যাওয়াই ঠিক হবে। আর মুরব্বীরাও বলে যে সবসময় ডান দিক দিয়ে যেতে। তো মোস্তাক সাহেব বলে আচ্ছা ঠিক আছে চলো ডান দিক দিয়ে যাই। তো ডান দিক দিয়ে হাঁটা শুরু করেন তারা। তো হাঁটতেছেন, রাস্তা কিন্তু তাদের কাছে মানে লাইক নতুনই মনে হচ্ছে, যে এইখান দিয়ে তারা আসছেন এটা মনে হচ্ছে না। তো হাঁটতে হাঁটতে তারা অনেক দূর চলে আসছে এবং তারা যেহেতু নবদম্পতি, তাদের মধ্যে অনেক গল্প হইতেছে এবং তারা নিজেদেরকে ডিসকভার করতেছেন এই হাঁটার মধ্যে দিয়ে। তো সুতরাং সময়টা এনজয় করতেছেন। তো হাঁটতে হাঁটতে আবারও তারা এই ভুল করে ফেলছে। এখন এসে কুল কিনারা পাচ্ছে না, এমন একটা জায়গায় আসছে, এটা হচ্ছে 4টা রাস্তার মিল, মানে ডানে গেছে, বামে গেছে, সোজা গেছে, এরকম আর কি। তো তখন বললো যে এখন কি করবো, যেহেতু আগের বার ডানে আসছি এবার বামে যাই। তো বামে ঢুকলো, এরকম হাঁটতে 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 তারা এবার চলে আসলো একটা কম্পাউন্ডের কাছে। এই জায়গাটা হচ্ছে যে মনে হচ্ছে যে ঢুকতে যে একটা কম্পাউন্ড, মানে একটা মানে অফিসের মতো আর কি। তো দেখলো যে ঘর বাড়ি আছে, তো ওখানে হেঁটে ঢুকে গেল তারা দুইজনে। ঢুকে দেখতে ঘর বাড়ি ঠিক না, এটা আসলে কোনো একটা অফিসের মতো ছিল, অথবা এখানে কোনো কিছু স্টক করা হইতো আর কি, মানে কোনো গোডাউন টাইপের ছিল, মানে এরকম ঘরের মতো করা, উপরে টিনের চাল দেয়া, কিন্তু এখন এখানে কিছু নাই বুঝতেছে। চাঁদের আলো এসে পড়ছে উঠানটার ভেতরে, মানে পুরো যে উঠানটা এটার মধ্যে চাঁদের আলো এসে পড়ছে এবং বেশ অন্যরকম লাগতেছে, মানে একটু ভৌতিক লাগতেছে। মোস্তাক সাহেবের স্ত্রী তার একটু কাছে ঘেসে আসছেন, বলতেছে যে আমার কাছে একটু অন্যরকম লাগতেছে, চা বাগানে কিন্তু ভূত আছে, সে বলতেছে তার হাজবেন্ডকে। তো মোস্তাক সাহেব আরে ভাত দাও ধুরো কি বলো, বলে তিনি হাঁটতেছেন, তার নিজের কাছেও অস্বস্তি লাগতেছে। তো তিনি তাকায় দেখতেছেন যে দুই পাশের যে এই গোডাউনের মতো জায়গাগুলা, সেগুলো হচ্ছে পুরনো আমলের করা, মানে আর কি দালানের মতো, উপরে হচ্ছে কিন্তু টিনের চাল, এবং তিনি খেয়াল করে দেখছেন চাঁদের আলো পড়ে ওই টিনের চালগুলো অনেক ক্ষয়ে হয়ে গেছে আর একদম শেষ, মানে ওগুলার খুব একটা অবস্থা নাই, তার মানে এগুলার ইউজ করা হয় না।
এবং দরজাগুলোর মধ্যে তালা মারা, এবং যে তালাটা মারা সেই তালাটা দেখেও তিনি অবাক হইতেছেন যে তালাগুলো হচ্ছে যে পিটন তালা, মানে দুই পাশে পিঠা এরকম বানানো হয়, লোহার পাত লাগায় তৈরি করা হয়, সেরকম মোটা মোটা তালা, এবং এটা দেখা যাচ্ছে এই চাঁদের আলো এতটা উজ্জ্বল দেখা যাচ্ছে। তো যাই হোক, ওখানে হাঁটতে হাঁটতে তখন মোস্তাক সাহেবের একটা কিউরিয়াসিটি হলো, বললো যে আমি একটা রুমে কি ঢুকতে পারবো? তার স্ত্রী বলছে না, খবরদার তুমি এখানে কোথাও ঢুকো না। তিনি তার স্ত্রীকে বললেন যে তুমি একটু দাঁড়াও, এখানে দাঁড়াও, একটা কোনায় দাঁড়ায়। তিনি হেঁটে যে একটা দরজার দিকে, ওই যে ছোট বারান্দাটার মধ্যে উঠে তিনি ওই জানলা দিয়ে উকি দিলেন ভিতরে। উকি দিয়ে তিনি দেখার চেষ্টা করছেন, কিন্তু আলো নাই কিছু, ওনার হাতেও কোনো ফ্ল্যাশ লাইট নাই। তো তিনি এরকম দেখার চেষ্টা করতে একটু পরে আলো আধারিশ হয়ে আসার পর তিনি বুঝতেছেন যে ওই যে টিনের চাল যে ক্ষয়ে গেছে জং ধরেই, ওখান থেকে আলো এসে, চাঁদের আলো এসে পড়ছে ভিতরে হালকা, সেটা আলো আধারিতে যে ঘরটার অবস্থান দেখা যাচ্ছে, যে ভিতরে ঘর আছে, দরজার মধ্যে কিন্তু তালা মারা, কিন্তু ঘরের ভেতরটা দেখা যাচ্ছে। তিনি কিন্তু খালি একটা ঘর, একটা টেবিলের মতো পড়ে রয়েছে, আসবাবপত্র, মানে একটা মাকড়সার জাল টাল ছাওয়া বুঝতেছেন তিনি। তো তিনি যখন নাকি এই অবস্থা দেখছেন, হঠাৎ করে তিনি তার ওয়াইফের ডাক শুনলেন পেছন থেকে, একদম তার নাম ধরে ডাকতেছে, মোস্তাক। তো এইবার তার গাটা কেমন শিরশির করে উঠছে, এইভাবে তার স্ত্রী তাকে ডাকে না। তো তিনি ফিরলেন, ফিরে বলছে কি ব্যাপার? ও সেদিকে আসো, তাড়াতাড়ি ডাকছে তাকে। তো তিনি গেলেন, বলে চলো। তো তিনি বলতেন তুমি এভাবে কথা বলতেছো কেন? তার স্ত্রী বলছে চলো, মানে তাকে মানে কোনো দিচ্ছে না আর কি, মানে রেসপন্স করতেছে না তার স্ত্রী, এবং তাকে হাঁটা শুরু করলো, এবং তার স্ত্রী রাস্তার মধ্যে তার সাথে আর কোনো কথা বললো না। এবং হাঁটতে হাঁটতে যেই রাস্তাগুলো আসলে, মানে মোস্তাক সাহেব কিন্তু কিছুই চিন্তা ছিল না কিভাবে ব্যাক করবে। খুবই অবাক করা কাণ্ড, চা বাগানের মধ্যে দিয়ে নিয়ে এসে তাকে তাদের কোয়ার্টারে নিয়ে আসলো। তার স্ত্রী ঢুকে গেল, একদম বাসায় ঢুকে গেল, কোনো কথাই বললো না তার সাথে। মোস্তাক সাহেব ওই হাতের ডালটাকে ফেলে রেখে বারান্দায় ভিতরে চলে গেল। ভিতরে গিয়ে দেখতেছে যে তার স্ত্রী ঘরে চলে গেছে, বাথরুমে চলে গেছে। তো তিনি আর কোনো কথা বললেন না। তিনি চিন্তা করলেন হঠাৎ করে কি হলো, এরকম মুড সুইং কেন করলো। যাই হোক, তিনি তার মতো চেঞ্জ করে, যেভাবে গেছিলেন চেঞ্জ করে, তার কাপড় চেঞ্জ করে তিনি এসে বসলেন বারান্দায়। তিনি চিন্তা করছেন তার স্ত্রী আসবে বারান্দায়। তো কিছুক্ষণ বসে থাকার পর দেখা যায় তার স্ত্রী আসতেছে না। কি ব্যাপার? তিনি রুমে ঢুকলেন, ঢুকে যেয়ে দেখলেন তার স্ত্রী বিছানায় শোয়া, এবং বাতি নিভাই দিছে ঘরের, মানে লাইটটা নিভাই দিয়ে ঘুমায় আছে, শুয়ে রয়েছে বিছানায়। তো তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, এই তুমি ঠিক আছো? সব ঠিক আছে? তার স্ত্রী তাকে বলতেছে তুমি বেশি কথা বলো না তো, এমন মাথা ব্যথা করতেছে। ওই যে খাবার রেখে গেছিল, খাবারটা টেবিলে রাখা আছে, তুমি খেয়ে নাও, আমি এখন খাবো না, তুমি খেয়ে তুমিও শুয়ে পড়ো। তাই বলে তার স্ত্রী শুয়ে আছে। তো মোস্তাক সাহেব খুব হতভম্ব হয়ে গেছেন যে কি ব্যাপার, হঠাৎ করে তার স্ত্রী এরকম কেন হয়ে গেল, কোনো কথা নাই, বার্তা নাই, মানে জিনিসটা পুরোই একটা ডিফারেন্ট একটা জিনিস। তো মোস্তাক সাহেব গেলেন তার টেবিলের দিকে, এবং গিয়ে দেখলেন যে আসলেই ওই খাবার রেখে গেছিল কেয়ারটেকার লোকটা, সে খাবার রয়েছে। তো তিনিও আর আসলে কথা না বলে, তার খিদা লাগছিল, তিনি খেয়ে নিলেন। খেয়ে দিয়ে তিনি দেখতেছেন, মানে রুমের মধ্যে আবার এসে দেখতেছেন যে তার স্ত্রী মানে ঘুমাচ্ছে, মানে একদম মনে হচ্ছে যে একদম বেঘর ঘুমে আছে। তো তিনি আর ওইখানের লাইটটা জ্বালাইলেন না, তিনি সোজা যে বারান্দায় চলে গেলেন। বারান্দায় বাতি জ্বালান নেই, তিনি অনেকক্ষণ বসে থাকলেন বারান্দায়। বাতাস বইতেছে, আশেপাশের পরিবেশ এরকম, যে আজকে আর ওই গানের শব্দ টব্দ কিছু নাই, দূরের গানের শব্দ টব্দ কিছু নাই। কিন্তু অনেকক্ষণ বসে থাকার পর তিনি হঠাৎ করে একটা শব্দ পেলেন, এবং শব্দটা মনে হলো যে কেউ জোরে জোরে শ্বাস ফেলতেছে। তিনি যে বারান্দাটা বসা, ঠিক বারান্দার নিচের অংশে, মানে বারান্দা কিন্তু পাকা করা, বারান্দার থেকে আবার নেমে গেছে দুই পাশে, মানে সিঁড়ি দিয়ে উঠতে হয় বারান্দায়, কয়েক সিঁড়ি দিয়ে। তো দুই পাশে নিচু অংশটা, তার মনে হলো কেউ যেন নিচু অংশে শ্বাস ফেলতেছে জোরে। তো একটু মানে অবাক হলেন তিনি যে কে শ্বাস ফেলতেছে, মনে হচ্ছে মানে একটা মানুষ যদি জোরে জোরে নিঃশ্বাস নেয় এরকম। তো তিনি তাড়াতাড়ি ওই যে বসেছিলেন চেয়ার থেকে উঠে তাকাইলেন নিচের দিকে, তো কেউ নাই, পুরো জায়গাটা ফাঁকা। একটু আগে তিনি স্পষ্ট শুনছেন যে এখানে কেউ শ্বাস ফেলতেছে। তো মোস্তাক সাহেব ভাবলেন যে আসলেই তো চা বাগান নিয়ে তো যেহেতু কথা আছে কিছু, ঠিক না, এরকম কি হয় না হয় এটার কোনো আগা মাথা নেই, বাদ দেই, আমি উঠে যাই এখান থেকে। তো সে উঠে গিয়ে রুমের মধ্যে দরজা লাগাই দিয়ে, যে রুমটা দরজা লাগাই দেওয়ার পর কিন্তু বেশ অন্ধকার, লাইট তো জ্বালান নেই ওইখানে, তিনি যে তার স্ত্রীর পাশে শুয়ে পড়লেন। তো এরকম অনেকক্ষণ হয়েছে, তার এক সময় ক্লান্ত লাগা শুরু করলো, মনে হলো যে ঘুম এসে পড়ছে আর কি, এরকম একটা অবস্থা। তো যখন তিনি একদম ঘুমায় যাবেন, চোখটা একদম লেগে আসছে, এই সময় তিনি দরজার মধ্যে নক শুনলেন। তাদের ঘরের যে মেইন দরজা, ধামধাম ধামধাম নক করতেছে কেউ। তো মোস্তাক সাহেব তখন একটু ভয় পাইছেন নক শুনে, এরকম রাতের বেলা, তখন অলরেডি 10টা 11টা বাজে এরকম। তিনি বলছে কে? তো তিনি
তাকাচ্ছেন তার ওয়াইফের দিকে, মানে ঘরের মধ্যে কিন্তু আলো আধারি, কারণ ঘরটা পুরোপুরি তখনও মানে অন্ধকার হয়ে যায় নাই, চারপাশে যেহেতু ওই যে ফাঁক ফোকর দিয়ে হালকা আলো আসতেছে, অ্যাম্বিয়ান আলো। তো তিনি স্ত্রীর দিকে তাকাইতেছেন, দেখা যাচ্ছে তার স্ত্রীকে তিনি বুঝতে পারছেন শুয়ে আছে। দেখলেন যে তার স্ত্রীর নড়াচড়া নাই, সে তার মতোই শুয়ে আছে। তো তিনি বুঝলেন যে বেঘরে ঘুমাইতেছে স্ত্রী। তো তিনি কে কে বলতেছেন, তো কোনো উত্তর নাই। তো তিনি উঠে গেছেন, বিছনার থেকে উঠে মোস্তাক সাহেব সামনে হাঁটতে হাঁটতে সামনে গেছেন দরজার দিকে। তো ওই পাশ থেকে তার শ্বশুরের কণ্ঠ তিনি শুনতেছেন, মুস্তাক। মোস্তাক সাহেব পুরা হকচকায় গেছেন যে এত রাতের বেলা শ্বশুরের কণ্ঠ, শ্বশুর কোথেকে আসেন, ঢাকায় থাকে, এখানে এসে কিভাবে এত রাতের বেলা। তো তিনি বলছেন আব্বা, বলতে বলতে দরজা খুলে ফেলছেন, ফলে সামনে গেছেন, যে দেখতেছে যে হ্যাঁ তাদের বাংলোর সামনে যে এই যে কয়েকটা সিঁড়িতে উঠতে হয় তার নিচে ওনার শ্বশুর দাঁড়ায় আছেন। তিনি এই চাঁদের আলো কিন্তু পুরো স্পষ্ট না, মানে আবছা হয়ে গেছে, কারণ মেঘে ঢাকা। এর মধ্যে দেখতে তার শ্বশুর যে সাফারি স্যুট পরে, ওই সময় মানুষ অনেকে সাফারি স্যুট পরতো, সাফারি স্যুট পরা তিনি দাঁড়ায় আছেন নিচে। তাকে বলতেছে নিচে আসো, নিচে আসো। তো তিনি মানে মোস্তাক সাহেব মানে অবাক হয়েছেন খুবই, কিন্তু কি করবেন, তিনি যেহেতু শ্বশুর ডাকতেছে নিচে আসো, তিনি হেঁটে নেমে আসলেন ওইখানে। আসার পরে তার শ্বশুর হাঁটা ধরলো, বলে আমার সাথে আসো তাড়াতাড়ি। তিনি বলে কি ব্যাপার, মানে তিনি বলছেন আব্বা কোত্থেকে আসছেন, ঢাকার থেকে আসছেন, মানে কখন আসছেন, কি ব্যাপার, আপনি একা, এগুলো বলতেছেন। কিন্তু তার শ্বশুর কোনো উত্তর দিচ্ছে না, বলছে আসো, ঠিক আছে। তো শ্বশুর হাঁটতেছে, মুস্তাক সাহেবও হাঁটতেছে, এবং তার পায়ে জাস্ট চপ্পল, স্যান্ডেল, আর তিনি একটা পায়জামা পরা ছিলেন, আর সাথে গেঞ্জি। ঠান্ডা ঠান্ডা লাগতেছে বেশ, মানে যদিও তখন শীতের সময় না, বাট বেশ ঠান্ডা লাগতেছে রাতের বেলা বাতাসে। তিনি দেখতেন তার শ্বশুর একদম হন হন করে হেঁটে যাচ্ছে, তিনিও হেঁটে যাচ্ছেন, মুস্তাক সাহেব হেঁটে হেঁটে যাচ্ছেন। তো হাঁটতে হাঁটতে তিনি একদম মানে একটা জায়গা আসলে যে বাঁক, মানে এইদিকে ডানে বামে, তো দেখলেন শ্বশুর একদিকে চলে গেল। তো মুস্তাক সাহেব তার শ্বশুরকে আরেকবার ডাকলেন যে আব্বা কই যান আপনি, আব্বা কই যান। তো শ্বশুর কোনো উত্তর দিচ্ছে না। তো তিনি হাঁটতে হাঁটতে শ্বশুরকে ফলো করে চলে গেলেন সেই যে কবরস্থান, যে সে কবরস্থানের কাছে নিয়ে গেছে তার শ্বশুর। তো তিনি মুস্তাক সাহেব তখন জিজ্ঞেস করছে আব্বা এখানে কি করেন, এখানে তো বিকালে আসছিলাম, কি ব্যাপার এখানে। তো তার শ্বশুর জাস্ট কবরস্থানে গেটে গেছে, ঘুরে দাঁড়ায় বললো আসো আসো, তুমি এদিকে আসো। তো নিয়ে গেল তাকে ওই ইসের কাছে, এবং হেঁটে হেঁটে একদম কর্নারে চলে গেল, যেখানটায় তারা বসছিল, মানে সে আর তার স্ত্রী বসছিল, ওই জায়গায় চলে গেল। মোস্তাক সাহেবকে আবার ডাকতেছে এরকম হাত দিয়ে, সে দেখতেছে এখানে কিন্তু শ্বশুরকে পুরা দেখতেছে না, সে চেহারাটা দেখা যাচ্ছে না, চেহারার অভিব্যক্তি। সে দেখতেছে যে তার শ্বশুরের মানে এই চাঁদের আলোর ব্যাকগ্রাউন্ডে তার শ্বশুরের অবয়বটা তাকে ডাকতেছে। তো মোস্তাক সাহেব হেঁটে গেছে যে হ্যাঁ বাকি এইখানে বুঝলাম না, সে খুবই অবাক তিনি, কিন্তু কোনো একটা মোহে তিনি গেছেন কথা বলতে। এটা স্বাভাবিকভাবে তার নিজের যে অ্যাকচুয়ালি পার্সোনালিটি, সেটাতেও তিনি এটার মানে তার শ্বশুরকে যে প্রশ্ন করবেন বা হাঁটবেন না বা যাবেন না, এটা করতে পারেন নাই। তিনি চিন্তা করছেন আমার শ্বশুর ডাকতেছে এবং আমাকে খুব আদর করেন, তিনি এরকম নিয়ে গেছেন। তো তখন তিনি শ্বশুরের সামনে আসলেন, দেখলেন তার শ্বশুর হেসে দিল তার সামনে। হাসলো কি, মানে মুখটা হাসি হাসি হলো, তার দাঁতগুলো বেরোয় গেল মুখের, মানে মুখ দাঁত দেখা যাচ্ছে চাঁদের আলোতে, স্বাভাবিক দাঁত, মানে মানুষেরই দাঁত, কিন্তু অভিব্যক্তিটা খুবই আশ্চর্যজনক। তিনি হাসতেছেন, তার দাঁতগুলো দেখা যাচ্ছে দুই পাটি, এইভাবে তিনি হাসেন না। মোস্তাক সাহেব কখনো এরকম হাসতে দেখেননি। হাসিটা অনেকটা ইভেল টাইপের, মানে সাধারণ মানুষ যেমন হাসে সেরকম না। তো ওনার পার্সোনালিটির সাথেও মিল খায় না, মোস্তাক সাহেবের শ্বশুরের পার্সোনালিটির সাথেও ওই হাসি যায় না। ওরকম হাসলো এবং তারপরে তাকে ধাক্কা দিল মোস্তাক সাহেবকে একটা। মোস্তাক সাহেব গড়ায় পড়লেন, ওই টিলার থেকে গড়ায় পড়ছেন, ওখানে বেড়া ছিল ছোট্ট একটা, ওই বেড়াটা তার কোনো কাজে আসে না, তিনি গড়ায় পড়ছেন এবং গড়াচ্ছেন তিনি, ওখান থেকে একদম গড়ায় পড়ে গেছেন টিলার থেকে। এবং তিনি শব্দ পাচ্ছেন যে মনে হচ্ছে তার পেছনে ওই পাহাড়ের উপর থেকে ছ্যাঁচড়ায় কেউ আসতেছে টিলার উপর দিয়ে। মোস্তাক সাহেব পড়তে পড়তে গড়াইতে গড়াইতে যে একদম প্রচন্ড ব্যথা পাইছেন, যে তিনি পড়লেন একটা কর্নারে চা গাছের ওইখানে। সেখান থেকে তিনি হাসলে পাছড়ে কোনো মতে উঠে নিজের শরীর ধরতেছেন, কোমর ব্যথা পাইছেন, ছিলে গেছে হাত পা। তিনি দেখতেছেন যে তার শ্বশুরের মতো যে ইটা মানে অবয়বটা ছিল সেটা তার দিকে আসতেছে, কিন্তু এখন আর তার শরীরে কোনো সাফারি স্যুট বা কিছু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে কালো কুচকুচে রঙের কিছু একটা তার পিছে দৌড়ে আসতেছে। মোস্তাক সাহেব দৌড় দিলেন, মানে তার উঠে তিনি দৌড় দিলেন, তার আসলে আর কোনো মানে সেন্স নাই যে এটা মানে তার শ্বশুর বা কি, বা তিনি কোন দিকে যাবেন, কোনো মানে জাস্ট হিউম্যান ইনস্টিংক্ট, মানে মানুষ যেরকম প্রচন্ড ভয় পেলে বা কিছু করলে চাপ করে সেটাই করলেন, তিনি দৌড় দিলেন। দৌড়াইতে দৌড়াইতে তিনি দেখলেন যে এই পাশ থেকে একটা খালের মতো গেছে, ওইটার কর্নারে যে তিনি থমকায় গেছেন, আর কোথায় যাবেন।
এই সময় মনে হলো তার শরীরের উপর কিছু একটা ঝাঁপায় পড়লো, পুরা খালের মধ্যে পড়ে নাই, খালের পাড়টা ছিল কাদা কাদা, কারণ বৃষ্টি হয়েছে, তাকে কাদা কাদা ওইটার মধ্যে পড়ার পর তিনি বুঝতেছেন যে তাকে ঠেসে কাদার নিচে ঢাবায় দিতেছে, মানে তাকে একদম মানে কাদার নিচে ডাবায় ফেলতেছে, এরকম একটা অবস্থা। তো মোস্তাক সাহেব অনেক চেষ্টা করতেছেন, তার মুখ পানির নিচে চলে যায়, মানে কাদা পানি, যেটা কাদা পানির মুখে চলে যায়, তিনি আবার মাথা অনেক কষ্টে উপরে জায়গায় তোলেন, ফুটফুট করেন, মুখ দিয়ে করেন, বাবল উঠে যায় পানিতে। তো তিনি ওই সময় মানে দোয়া পড়া শুরু করছেন, মনে মনে দোয়া পড়তেছেন, মানে আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন, আমার বাঁচা। তারপরে তিনি 2 পা একসাথে করে, মানে যেটা তার উপর চেপে বসছে, তিনি কিন্তু এখন বুঝতে পারতেছেন না কি চেপে বসছে, তার মনে হইতেছে একটা মানুষের মতো কিছু তার উপর চেপে বসছে। 2 পা একসাথে করে তিনি প্রচন্ড জোরে একটা লাথি দিলেন এবং দোয়া পড়ে আর কি মুখ দিয়ে বের হয়ে গেছে দোয়া, এবং ওইটা মনে হলো তার উপর থেকে ছুটে সরে এক পাশে, মানে তাকে হালকা হয়েছে। তিনি লাফ দিয়ে কোনো মতো উঠে বসছেন, তার শরীরে তার হার্ট ধুক 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 করতেছে, তিনি পুরা কাদায় মাখামাখি শরীর। তাকায় দেখলেন যে তার থেকে কয়েক হাত দূরে এরকম একদম ডার্ক একটা অবয়ব, সেটার শরীরের কিছু বোঝা যাচ্ছে না, একটা মানুষের আকৃতি কিন্তু ডার্ক একটা অবয়ব, এবং ওইটা নিঃশ্বাস ছাড়তেছে জোরে জোরে, এবং সেই নিঃশ্বাসটা তিনি শুনতেছেন এইখান থেকে, এবং নিঃশ্বাসের শেষ প্রান্তটা কেমন জানি মানে হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে খুব মানে কোনো মানুষের যদি মানে বুকের মধ্যে অনেক কনজাকশন থাকে যেভাবে নিঃশ্বাসটা ওই রকম। তারপর দেখলো যে কালো জিনিসটা আবার ছুটে আসছে, তো তিনি তখন জোরে জোরে সূরা পড়া শুরু করছেন মোস্তাক সাহেব। তিনি খুব বেশি প্র্যাকটিসিং কোনো মানুষ ছিলেন না, ধর্মীয় প্র্যাকটিস খুব একটা করতেন না, কিন্তু তার সূরা জানা ছিল, ছোটকাল থেকে পড়ছেন অনেকবার, এবং তিনি শিখছেন ছোটকাল থেকে, তার বাবা মা শিখাইছে, এর জন্য তিনি সূরা পড়া শুরু করলেন জোরে। তো যখন তিনি সূরা পড়তেছেন তখন মনে হলো যে ওইটা একটা অদৃশ্য দেয়ালের মতো এসে ধাক্কা খেয়ে গেল, তার সাথে ওই কালো অবয়বটা একটা ধাক্কা খেয়ে গেল, মানে বাড়ি খেয়ে পড়ে যায় যেরকম সেরকম। তো মোস্তাক সাহেব বুঝলেন যে তিনি মানে আল্লাহর কাছ থেকে একটা প্রোটেকশন পাইছেন। তিনি দোয়া পড়তে পড়তে দৌড় দিলেন একদিকে, তিনি দিক বিদিক আসলে শূন্য হয়ে গেছেন, তার আসলে তো মাথায় কোনো নাই যে তিনি কোথায় যাচ্ছেন। তো তিনি দৌড়াইতে দৌড়াইতে তিনি আসলে কিন্তু ঘুরে ওই যে টিলাটা ছিল, যে টিলাটার থেকে তিনি পড়ে গেছেন, ওই টিলার পাশ ঘিরেই তিনি বের হয়েছেন, এবং বের হয়েই তিনি সোজা যেই জায়গার পুরো সোজা দৌড়াইছেন। দৌড়াইতে দৌড়াইতে তিনি কিন্তু সাথে দোয়া পড়তেছেন, আর তার বুকের মধ্যে মানে প্রচন্ড ওঠানামা করতেছে, তার ভিতরে তার মানে হার্টবিট প্রচন্ড বেড়ে গেছে আর কি, আর মানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, কারণ এত দূর দৌড়াইছেন এবং তাকে চেপে ধরছিল কেউ, এরকম একটা অবস্থা। তো যাই হোক, দৌড়াইতে দৌড়াইতে একসময় খুবই আশ্চর্যজনক ব্যাপার যে তিনি ঠিক সেই মানে তাদের যে বাংলোটা ছিলেন ওইটার কাছেই চলে আসছেন। তো ওইখানে এসে তিনি দেখতেছেন যে তার স্ত্রী তার বাংলোর থেকে, কিন্তু এই যে তাদের যে বাংলোর থেকে সোজা সিঁড়িতে নেমে একটা সোজা জায়গা, একদম সামনে গেলে এক কর্নারে একটা গাছ আছে, তারপর মোটামুটি বেশ উঁচু একটা টিলা, ওইটার কর্নারে তার স্ত্রী দাঁড়ায় আছে। তো তিনি ওই স্ত্রীকে দেখে তিনি বুঝতে পারলেন না যে কি ব্যাপার, তার কাছে মনে হলো যে তার স্ত্রী ওখান থেকে লাফ দিবে এরকম। তো তিনি স্ত্রীর নাম ধরে জোরে ডাক দিলেন, দৌড়াইতেই জোরে ডাক দিলেন। তো তার কাছে মনে হলো যে তার স্ত্রী কেঁপে উঠে ধাপ করে মাটিতে পড়ে গেল, মানে ঘুমের মধ্যে হাঁটতেছিল তার স্ত্রী। তো তিনি দৌড় দিয়ে যে আগে স্ত্রীকে ধরলেন, ধরে পাজা কোল করে উঠায় নিলেন, তার 2 হাতে উঠায় তিনি দ্রুত হেঁটে বাংলোর মধ্যে ঢুকলেন। ঢুকে দেখতেছেন যে মানে পুরা ঘর তো অন্ধকার তখনও। তো বাতি জ্বালাইতে গেলেন, দেখলেন বাতি জ্বলে না বাংলোতে। তো তিনি তাড়াতাড়ি তার স্ত্রীকে রাখলেন বিছানায় রেখে দরজা লাগাই দিয়েছেন। তার নিজের শরীর তো কাদা পানিতে ভরা, এবং তিনি ওখানে বসে বসে দোয়া পড়তেছেন বিছানার পাশে। একটু পরে তার কাছে মনে হলো যে তার এখানে ঝড় শুরু হয়েছে, কারণ তার এই ঘরটার আশেপাশে দরজা জানলা ধুম তাম বাড়ি মারতেছে। তার যে দরজা লাগাইছেন দরজার মধ্যে কিল হইতেছে, মানে কেউ মানে কিলাচ্ছে, মানে ধম ধম করে কিল দিতেছে, এরকম একটা অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, মানে একদম মানে মনে হচ্ছে যে তার ঘর ওলট পালট করে ফেলবে, এরকম একটা অবস্থা। তো ভয়ঙ্কর রকম একটা এক্সপিরিয়েন্স, এবং মানে মনে হচ্ছে মোস্তাক সাহেবের যে তিনি কলাপস করবেন এরকম। তো কতক্ষণ গেছিলাম জানেন না। তো তিনি এই সময় হাঁক ডাক শুনলেন, কিছু মানে শব্দ শুনলেন। তো তারপর দেখলেন যে ওখান থেকে ওই মানে তার জানলার ফাঁক দিয়ে তিনি দেখছেন বাতি নিয়ে আসতেছে কেউ, টর্চ লাইটের আলো, ইসের আলো। তো তারপরে একটু পরে দেখলেন তার গেটে নক হলো। তো কেয়ারটেকার তাকে জিজ্ঞেস করতেছে যে মোস্তাক সাহেব আপনি আছেন এখানে? এই সেই। তো তিনি কিছুক্ষণ চুপ করেছিলেন মোস্তাক সাহেব ভয়ে,
তার বললেন যে হ্যাঁ আসি। লাইটের আলো যখন দেখছে তখন আসি, তো বলছে গেট খুলেন। তো তখন তিনি দরজা খুলছেন, খোলার পর দেখলেন কেয়ারটেকার ঢুকছে, ঢুকেই যে সোজা যে ওইখানে মেন সুইচ আছে, মেন সুইচটা অন করে দিল টাচ করে। মানে মেন সুইচ পড়ে গেছিল, ওটা অন করছে, সাথে সাথে বাতি জ্বালালো, বাতি জ্বলে উঠলো। তো বললো যে আপনার এখানে মানে সমস্যা হয়েছে তো না, একদম জিজ্ঞেস করতেছে কেয়ারটেকার। তো মোস্তাক সাহেব বললেন হ্যাঁ, আপনার এর জন্য বলছিলাম বারান্দা টারান্দায় বসেন না, আপনি কি করছেন আজকে, কই গেছেন? তো বলতেছে যে আমি এরকম গেছিলাম এখান থেকে হেঁটে এরকম এসে কবরস্থান ঢুকছেন কেন আপনি? ঢুকছি, দেখছি ভালো লাগছে এসে। এখন বুঝছেন তো কবরস্থান ঢোকাতে কি হয়েছে? আপনারা বলছিলাম যে বেশি ওদিক যায় না, রাত্রেবেলা বসেন না বাইরে। আরে কবরস্থান, আপনি আমারও তো ডাকবেন কোথাও গেলে, এখানে কোথাও যাইতে হয়, জায়গাটা ভালো না, কি হয়েছে আপনার শরীর এরকম কেন কাদা মাদা? তখন মোস্তাক সাহেব বলে যে আমি তো ওখানে গেছিলাম, মনে হলো যে আমার শ্বশুর এসে ডাকছে। বলে ওইটা আপনার সারের ধরে নিয়ে গেছে এখান থেকে ডাইকা, এই জায়গাটা খারাপ, এখানে অনেক খারাপ জিনিস আছে, আপনারা স্যারের চুল ধরে নিয়ে গেছে এখানে। আর আপনি কি ম্যাডাম যে ওখানে যে পড়েছেন আপনি বললেন নিয়ে আসছেন ঘরে, ওনার কি হুঁশ ফিরছে? বলে যে না, আসেন ওনার হুঁশ ফেরান। তো পানি নিয়ে আসলো ঘর থেকে, তারা ওই অবস্থায় পানি ছিটায় এবং দোয়া পুড়ে ফু দিয়ে দিল। একটু পরে মোস্তাক সাহেবের স্ত্রীর মানে হুঁশ ফিরছে, উঠছে। তো বললো যে ওনারাও তো আসর করছিল, ওনারা আসর করছে দেখে উনি হেঁটে গেছে, আপনার দুইজনটাই শেষ করতো আজকে, এই ভালো না। আপনি আর এখান থেকে আর কি করছেন? বলে যে আমি, তখন মোস্তাক সাহেব মনে পড়লো, তিনি বললো যে আমি কবরস্থানের একটা ডাল ভাঙছিলাম। বলে আরে আপনি কি যে করছেন? ওইটা হইলো অনেক আগের আমলের ইংলিশ সাহেবের ওই জায়গাটা, অনেকে বলে যে ইংলিশ সাহেবের ওইখানে দেখে, মানে জায়গাটা ভালো না, সুবিধার না। আপনি খামাখা আমরা বলছি, আমি কি খামাখা আপনারা বলছি যে বাইরে যান না, বারান্দায় বসেন না বেশি, আপনি কোথাও যাইবেন আমার বললে তো আমি ঘুরাইতাম আপনার এখানে নিয়ে দিব, এগুলা কেন করছেন? এখন এই যে রাত্রেবেলায় দেখছেন ওই যে আপনার এখানে যারা থাকতে দিবে না তাদের নিয়ে এরকম সমস্যা করে। আমি তো এখানে রাত্রেবেলা চিন্তা করতেছিলাম যে আপনি প্রথম দিন যেহেতু কিছু বলেন নাই, আপনি মনে হয় এখানে অ্যাডজাস্ট হয়েছেন, অসুবিধা নেই, কিন্তু আমি এখানে শব্দ পাইছি, আপনার এই দরজা জানলা বেড়াবেড়ি শব্দ পাইছি, এরপরে আমি উঠে আসছি। যাই হোক, ওই লোক কেয়ারটেকার তাদের সাথে বাকি ভোর পর্যন্ত থাকার পর মোস্তাক সাহেবের মজা ওই লোকটাকে রেখেই নিজে ফ্রেশ হয়ে আসে। আসার পর তার স্ত্রীকে দেখে, তার স্ত্রী একদম থুম মেরে আছে, কথা বলে না। তো যতক্ষণ ভোরবেলা হয় ঠিক আজানের দিকে তার স্ত্রীর অবস্থাটা স্বাভাবিক আচরণ করে, কিন্তু খুব আশ্চর্যজনক ভাবে তার স্ত্রী বলে তার নাকি তেমন কিছুই মনে নাই রাতের ঘটনা। তো যাই হোক, পরদিন ওই দিন বিদায় নেওয়ার সময় কেয়ারটেকার তাকে বলে দেয় যে আপনি আপনার স্ত্রীকে ঢাকায় নিয়েই কোনো ভালো হুজুর দিয়া ঝাড়াবেন, আপনার নিজেরও ঝাড়াবেন, কারণ এই জায়গাটা ভালো ছিল না, আপনার এখানে নিয়ম মাইনা থাকা উচিত ছিল, মানে যা বলছিলাম এগুলো শোনা উচিত ছিল। আর এই গেস্ট বাংলো, এখানে সবাই থাকতে পারে না, অনেকেরই সমস্যা হয়। হ্যাঁ, মানে সবাই নিয়ম মাইনা থাকতে হয়, রাত্রেবেলায় বাইরে হাঁটা চলা ঠিক না। এটা তো আমাদের চা বাবুর বাংলো না, চা বাবুর বাংলো আরেক সাইডে অন্য জায়গায়, তো এইখানে এরকম হয়, তো নিয়ম মানতে হয়। আমি এর জন্যই বলছিলাম আপনারে, আপনি ঢাকায় যায় আপনি ম্যাডামরা একটু ঝাড়ায়েন, আপনি নিজেও ঝাড়েন, হুজুরে দিয়ে আপনার নিজেরও ঝাড়ায়েন। যাক, মোস্তাক সাহেব ওখান থেকে চলে আসে এবং রাস্তার মধ্যে তিনি বারবার তার স্ত্রীকে টেক কেয়ার করেন, বা ঢাকা আসার পথে যাতে সব ঠিক আছে কিনা তিনি মেক শিওর করেন। এবং ঢাকায় এসে তিনি যখন নিজের এলাকায় ঢোকেন, তার কাছে মনে হয় যে তার অনেক সাহস বেড়ে গেছে, পুরো সময়টা তার কাছে অসহায় লাগতেছিল। এখানে তিনি ঢাকায় আসার পরই তিনি যে তাদের পরিচিত, তাদের এলাকার যে মসজিদের ইমাম সাহেব আছে তার কাছে যান, তাকে সব বলেন যে এরকম হয়েছে। ইমাম সাহেব প্রথমেই তাকে ঝেড়ে দেন, ঝাড়ার পর তিনি বলেন যে আচ্ছা আমি আপনার বাসায় দেখি আসবো। তো পরদিন তার বাসায় আসেন ইমাম সাহেব আসরের পরে, এসে তার স্ত্রীকে বলেন যে আসতে আর কি, তার মায়ের সাথে পর্দা করে। আসার পরে ইমাম সাহেব তাকে ঝেড়ে দেন, দূর থেকে ঝেড়ে দেন এবং বলেন যে পড়া পানি দিয়ে দেন, আর বলেন যে আমল করতে, এগুলো করতে, এই আমলগুলা করেন, ইনশাল্লাহ অসুবিধা হবে না। বলছে যে আপনারা যে জায়গায় গেছেন ওই জায়গায় খারাপ জিনিস আছে, খারাপ জিন আছে, অনেক পুরনো খারাপ জিন, এবং এগুলা মানুষকে সমস্যা করে, এবং জিনদের মধ্যে কিছু আছে হয়তো আপনি তারে কোনোভাবে বিরক্ত করে ফেলছেন, ওই তার ওখানে যে আপনি তার সময় নষ্ট করছেন। আর এই দুষ্ট জিনরা মেয়েদের প্রতি নজর দেয়, আর আপনাদের তো নববিবাহিত আপনারা, তো দুষ্ট জিনদের এটা একটা কাজ, চেষ্টা করছিল আপনাদের ক্ষতি করতে।
তো যাই হোক, এই ছিল জামিল আহমেদের শেয়ার করা ঘটনা, যেটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। জামিল আহমেদ তার বড় ভাই মুস্তাক আহমেদের ঘটনা শেয়ার করেছেন আমাদের সাথে। আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে, ভয়ের মনে হয়েছে, এবং আমি নিজেও অনেক শুনেছি যে অনেকেই নাকি চা বাগানে গিয়ে ভয় পান, এরকম ঘটনা কিন্তু শুনেছি। তো আপনারা সবাই আমার মনে হয় চা বাগানে গেলে নিয়মগুলো মেনে চলবেন, ওখান থেকে আপনাদেরকে যেভাবে থাকতে বলে সেভাবে থাকবেন। আমি নিজেও কিন্তু চা বাগানে যখন গিয়েছি, চা বাগান দেখে আমার কাছে মনে হয়েছে বেশ মিস্টেরিয়াস একটা জায়গা, প্রকৃতি একেবারেই ডানা মেলে দেয় সেখানে। তো জায়গাটা একটু অন্যরকম আসলেই। তো যাই হোক, এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটা ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আজকে আমি আপনাদের কাছে অনেক ভয়ঙ্কর একটি ঘটনা নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক। বড় ফুপু শাশুড়ির মৃত্যুর 13 দিনের মাথায় তার নিচতলায় স্যাঁতস্যাঁতে বদ্ধ ঘরটা পরিষ্কার করতে গিয়ে পুরনো কাঠের সিন্দুকটার ভেতর আমি নিজেরই একটা ছবি পেলাম। ছবিটার ডান চোখ জং ধরা, আলপিন দিয়ে অন্ধ করা, আর ঠোঁট দুটো মোটা করে কালো সুতো দিয়ে খুব বাজেভাবে সেলাই করা। সময়টা ছিল ভর দুপুর, ঘড়িতে তখন 2:30 বাজে। বাইরে কাঠফাটা রোদ, আর পুরো বাড়ি নিস্তব্ধ। শাশুড়ি মা জোহরের নামাজ পড়ে ভাত ঘুমে। স্বামী রাতুল এই সময় অফিসে থাকে। বাড়িটা এতই চুপচাপ যে নিচতলার এই গুমোট ঘরটায় আমার নিজের শ্বাস প্রশ্বাসের শব্দও কেমন যেন ভারী আর অদ্ভুত শোনা যাচ্ছিল। সিন্দুকটা খোলা মাত্রই একটা গুমোট পচা গন্ধে নাক বন্ধ হয়ে আসতেছিল। আমি আসলে খুঁজছিলাম ফুপুর কিছু পুরনো মেডিকেল রিপোর্ট, কিন্তু সিন্দুকের একেবারে ভেতরে লুকানো ড্রয়ারে পেলাম একটা ছোট্ট লাল শালু কাপড়ে মোড়ানো পুটলি। পুটলিটার গায়ে অদ্ভুত একটা আঠালো ভাব ছিল। বুকটা তখন থেকেই ধুকপুক করছিল। কাপড়ের গিঁটটা খুলতেই বেরিয়ে এলো কালো জাতের বিভৎস সব আয়োজন। কয়েক টুকরা শ্মশানের আধপোড়া কয়লা, একটু মেটে সিঁদুর, মানুষের আঙ্গুলের হাড়ের মতো দেখতে একটা ছোট টুকরো, আর একটা হলদেটে তেজপাতা। পাতাটার ওপর শুকিয়ে যাওয়া রক্ত দিয়ে উল্টো করে কিছু আরবি হরফ আর অদ্ভুত সব নকশা আঁকা। আর তার ঠিক নিচে ছিল আমার ওই ছবিটা। ছবিটার দিকে তাকাতেই দুপুরের ভ্যাপসা গরমের মধ্যেও আমার শির দ্বারা বেয়ে বরফ শীতল একটা স্রোত নেমে গেল। গত 1 মাস ধরে আমার ডান চোখ মাঝে মাঝে ঝাপসা লাগে, মাথা ঘোরে। চোখের ডাক্তার বলেছে সাধারণ স্ট্রেস, কিন্তু ছবিতে ঠিক আমার ডান চোখে একটা বড় সেফটি পিন এমনভাবে গাঁথা যেন চোখের মণিটা ফুঁড়ে ওপাশে বেরিয়ে গেছে। পিনটার চারপাশে রক্তের মতো কিছু একটা শুকিয়ে কালচে হয়ে আছে। আমি কাঁপা কাঁপা হাতে ছবির সেলাই করা ঠোঁটটায় হাত দিতেই আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। ঢোক গিলতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল আমার নিজের ঠোঁট দুটোই কেউ যেন শক্ত করে সেলাই করে দিয়েছে। আমি চাইলেও চিৎকার করতে পারবো না। হঠাৎ করে আমার ঘাড়ের কাছে খুব ভারী একটা নিঃশ্বাসের শব্দ হলো। চমকে পেছনে তাকাতে দেখলাম আমার স্বামী রাতুল দরজার চৌকাঠে দাঁড়িয়ে আছে। ওর চোখ দুটো অস্বাভাবিক রকমের স্থির, পলক পড়ছে না। কিন্তু রাতুল তো এখন অফিসে, ও এখানে কিভাবে এলো? মেইন দরজা তো ভিতর থেকে আমার নিজ হাতে লক করা। রাতুল আমার দিকে তাকিয়ে
একদম অচেনা গম্ভীর গলায় বলে উঠল, ফুপু তো চলে গেছে, কিন্তু কাজটা তো শেষ করতে হবে, তাই না? বাইরে খা খা নিস্তব্ধতাকে চিরে দিয়ে একটা কাক হঠাৎ বিকট শব্দে ডেকে উঠল। আর ঠিক সেই মুহূর্তে আমার চোখের সামনে লাল কাপড়ের ওই পুটলি থেকে খুব ধীরে ধীরে বড় সড়ো লুমোস একটা কালো মাকড়সা বেরিয়ে আমার ছবির সেলাই করা ঠোঁটের ওপর দিয়ে হাঁটতে শুরু করলো। ছবির ওপর দিয়ে হেঁটে যাওয়া সেই কুচকুচে কালো লোমশ মাকড়সাটা দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না। রাতুল বলে এক চিৎকার করে আমি ঝাঁপিয়ে পড়লাম ওর বুকের ওপর। দু হাতে শক্ত করে জড়িয়ে ধরলাম ওকে। মনে হলো এই খাকা দুপুরে এই মানুষটাই আমার একমাত্র ভরসা। কিন্তু পর মুহূর্তেই আমার ধারণা ভুল প্রমাণিত হলো। আমি যাকে জড়িয়ে ধরেছি তার শরীরটা স্বাভাবিক মানুষের মতো নয়, বরফের চাইতেও ঠান্ডা, আর বুকের খাঁচাটা কেমন জানি অচেনা আর অদ্ভুত। কোনো জ্যান্ত মানুষের বুক এতটা শক্ত হতে পারে না। আমার নাকে আবারও সেই পচা মাংসের উৎকট গন্ধটা তীব্রভাবে ধাক্কা মারল। আমি ছিটকে পিছিয়ে আসতে চাইলাম, কিন্তু পারলাম না। তার আগেই দুটো বরফ শীতল খসখসে হাত সাপের মতো পেঁচিয়ে ধরল আমার কোমর। আমি মুখ তুলে তাকাতেই আমার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসতে চাইলো। ওটা রাতুল নয়। আমি স্পষ্ট দেখতে পেলাম ওর চোখ দুটো এখন আর মানুষের মতো নেই, সাপের মতো হলদেটে আর চেরা। রাতুল খ্যাক খ্যাক করে হেসে উঠল। ভয় পাচ্ছিস? তোর শাশুড়ি আর ওই ডাইনি ফুপু তো তোকে আমার কাছেই বেঁচে দিয়েছে। এটা বলে রাতুল ওর নোংরা লম্বা নখ দিয়ে আমার থুতনি শক্ত করে চেপে ধরলো। ব্যথায় আমার চোখ দিয়ে পানি বেরিয়ে এলো, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না করে রাতুল হিস করে উগরে দিতে লাগলো এই বাড়ির জঘন্যতম সব গোপন কথা। তার কথায় আমি যা জানতে পারি তা আমার কল্পনা অতীত ছিল। খুব ভয় পাচ্ছিস তাই না? গলাটা খ্যাক খ্যাক করে হেসে উঠল। দোতলায় তোর যে শাশুড়ি এখন জোহরের নামাজ পড়ে ভাত ঘুমের ভান করে পড়ে আছে, সেই তো তোকে আমার হাতে তুলে দিয়েছে। তুই তো এই বাড়ির বউ নস, তুই হলি আমার খাবার। ভয়ে আমার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছিল না। রাতুল আমার মুখে আরো কাছে এগিয়ে এলো। একটা বাজে রকমের বোটকা গন্ধে নাক গুলিয়ে এলো আমার। আজ থেকে 3 বছর আগের কথা। সে ফিস ফিস করে বলতে লাগলো, তোর সাধের স্বামী তখন বাঁচার কোনো আশাই ছিল না। দুরারোগ্য ব্যাধিতে ভুগছিল সে। ডাক্তাররা বলেই দিয়েছে সে আর বাঁচবে না। ছেলেকে বাঁচাতে তোর শাশুড়ি তখন ছুটে যায় এই নিচতলার ডাইনি ফুপুর কাছে। ফুপু তখন ইবলিশের কসম কেটে আমার সাথে চুক্তি করে। চুক্তিটা খুবই সোজা ছিল। রাতুলের শরীরে আমি আমার শয়তানি শক্তি ফুঁকে দিব, ওকে বাঁচিয়ে রাখবো আমার শক্তির জোরে, কিন্তু বদলে আমার একটা জ্যান্ত মানুষের তাজা প্রাণ চাই। সরাসরি গলা টিপে মারলে তো তোদের পুলিশের ঝামেলা, তাই তিলে তিলে শুষে নেওয়ার জন্য এই বাড়িতে তোকে বউ করে আনা হয়েছে। আমি অবিশ্বাসের দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিলাম। আমার সারা শরীর থরথর করে কাঁপছিল। আমার নিজের শাশুড়ি, যাকে আমি মায়ের মতো শ্রদ্ধা করেছি, সে এমন একটা কাজ করতে পারে? ও আমার হাতের ওই লাল পুটলিটার দিকে তাকে বিশ্রী এক হাসি দিল। কি ভাবছিস? তোর হঠাৎ করে চোখে ঝাপসা দেখা শুরু হলো কেন?
ওই যে তোর ছবির ডান চোখে সেফটি পিন ফোটানো, শ্মশানের কয়লা আর মরা মানুষের হাড় দিয়ে বান মারা হয়েছে তোকে। পিন ফোটানো হয়েছে যাতে এই বাড়ির কোনো অস্বাভাবিকতা বা আমার আসল রূপ তুই দেখতে না পাস। আর ওই যে ঠোঁট সেলাই করা, যাতে তুই কাউকে কিছু বলতে না পারিস। তোর বাকশক্তি, তোর জীবনী শক্তি সব একটু একটু করে শুষে নিচ্ছি আমি। কথাগুলো শেষ করেই রাতুল আমার থুতনি ছেড়ে দিয়ে আমার ঘাড়ের কাছে মুখ নিয়ে এলো। ওর গনগনে নিঃশ্বাস আমার ঘাড়ে লাগছিল। সে নিচু গলায় একদম আমার কানের কাছে মুখ এনে বলল, ফুপু তো মরে গেছে, কিন্তু আমার পাওনা তো আমি ছাড়বো না। কথাটা শেষ হতেই আমার মনে হলো কেউ যেন আমার গলাটা আষ্টে পিষ্টে চেপে ধরেছে। কিন্তু এই চরম মুহূর্তে, মৃত্যুর এত কাছাকাছি দাঁড়িয়ে আমার ভেতর বাঁচার এক অদীম ইচ্ছে জাগ্রত হলো। চোখ দুটো শক্ত করে বন্ধ করে সমস্ত ভয় আর জড়তা ঝেড়ে ফেলে আমি সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। আমার প্রথম উচ্চারণেই রাতুলের শরীরটা যেন প্রবল বেগে কারেন্টের শক খাওয়ার মতো কেঁপে উঠল। ও আমাকে ছেড়ে দিয়ে দু হাতে নিজের কান চেপে ধরলো। ওর গলা চিরে বেরিয়ে এলো একটা প্রচন্ড কষ্টের গোঙানির মতো শব্দ। আমি থামলাম না, এক নাগাড়ে পড়ে যেতে লাগলাম। হঠাৎ একটা ভারী কিছু আছড়ে পড়ার শব্দ হলো। চোখ খুলে দেখি রাতুল মেঝেতে পড়ে হাঁপাচ্ছে। ওর চোখে সেই হলদেটে চেরা ভাবটা আর নাই। ওর দৃষ্টি এখন একদম সাধারণ মানুষের মতো, ক্লান্ত, ফ্যাকাশে আর ঘামে ভেজা। ঠিক তখনই সিঁড়িতে ধপধপ করে ভারী পায়ের শব্দ হলো। শাশুড়ি মা হাঁপাতে হাঁপাতে নিচতলায় এই গুমট ঘরে এসে ঢুকলেন, কিন্তু তার চোখের দৃষ্টিতে কোনো উদ্বেগ বা মাতৃস্নেহ নেই। তিনি ঘরের মেঝেতে ঝরানো লাল পুটলি, আমার ছবির উপর বসে থাকা মাকড়সা আর হাঁপাতে থাকা রাতুলকে দেখে মুহূর্তেই পরিস্থিতি বুঝে ফেললেন। মা, রাতুল ফিসফিস করে বলে উঠল। ওর গলাটা এখন একদম স্বাভাবিক, কিন্তু কণ্ঠস্বরটা বড্ড স্বার্থপর। ও তো সব জেনে গেছে মা। ও আয়াতুল কুরসি পড়ে ওকে তাড়িয়ে দিয়েছে। শাশুড়ির মুখটা পাথরের মতো কঠিন হয়ে গেল। যে মুখে আমি গত 3 বছর ধরে স্নিগ্ধ হাসি দেখেছি, সেই মুখটা এখন একটা রক্তচোষা ডাইনির মতো লাগছে। তিনি ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। জেনে যখন গেছে, তখন তো ওকে আর এই বাড়ি থেকে জ্যান্ত বের হতে দেওয়া যায় না। শাশুড়ি প্রচণ্ড রেগে বিষিয়ে উঠলেন, দরজাটা আটকা রাতুল, ওকে বাইরে যেতে দিলে আমাদের দুজনেরই ফাঁসি হবে। রাতুল টলমল পায়ে উঠে দাঁড়ালো। ওর চোখে আমার জন্য এক ফোঁটাও মায়া নেই, আছে শুধু নিজের নোংরা প্রাণটা বাঁচানোর মরিয়া চেষ্টা। মা আর ছেলে দুজন মিলে আমাকে কোন ঠাসা করে ফেললো। আমার পেছনে শুধু একটা পুরনো কাঠের আলমারি, পালানোর কোনো রাস্তা নেই। ঠিক সেই মুহূর্তে ঘরের পেছন দিকের একটা ছোট দরজা, যেটা দিয়ে উঠোনে যাওয়া যায় এবং সাধারণত বন্ধই থাকে, সেটা সশব্দে খুলে গেল। বড় বৌমা, এদিকে আসেন জলদি। তাকিয়ে দেখি আমাদের পুরনো কাজের লোক আহসান আলী চাচা দাঁড়িয়ে আছেন। তার এক হাতে লাকড়ি কাটার একটা ভারী কুড়াল, অন্য হাতে দরজার ছিটকিনি। লোকটা এই বাড়িতে অনেক দিন ধরে আছে। সারাদিন মাথা নিচু করে নিজের কাজ করে যায়, কিন্তু আজ এই ভর দুপুরে তার চোখে এক অদ্ভুত সাহস আর মরিয়া ভাব। শাশুড়ি মা খেকিয়ে বললেন, আহসান, তুই মাঝখানে আসবি না বলছি, কুড়াল রাখ। কিন্তু আহসান চাচা এক পাও নড়লেন না।
তিনি হাতের কুড়ালটা দিয়ে সজোরে পাশের একটা পুরনো কাঠের আলমারিতে একটা কোপ বসালেন। কাঠ ভাঙার বিকট শব্দে রাতুল আর শাশুড়ি মা দুজনেই চমকে গিয়ে দুপা পিছিয়ে গেল। পালাও মা, এইটা মানুষের বাড়ি না, এটা শয়তানের আস্তানা, দৌড়াও, চাচা চিৎকার করে উঠলেন। আমি হারামজাদা গো, আটকাইতাছি, তুমি পিছনে ফিরে তাকাইবা না। আমি আর এক সেকেন্ডও দেরি করলাম না, খোলা দরজা দিয়ে এক ছুটে বেরিয়ে এলাম ভর দুপুরের কড়া রোদে। পেছনে পড়ে রইল আমার 3 বছরের সাজানো এক মিথ্যে সংসার আর একদল ছদ্মবেশী শয়তান। খা দুপুরে রাস্তায় আমি পাগলের মতো ছুটছিলাম, পায়ে জুতো নেই, চুল উস্কো খুস্কো। একটা সিএনজিতে উঠলাম পালিয়ে। চালক আমার অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু আমার কান্নাকাটি আর অনুনয়ে সে আমাকে বাবার বাড়ির ঠিকানায় নিয়ে গেল। তাড়াতাড়ি আমি বাবার বাড়ি চলে গেলাম। চলে যেয়ে আমি লুটিয়ে পড়লাম মায়ের পায়ের কাছে। জ্ঞান যখন ফিরল, আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। জ্ঞান যখন ফিরল তখন বাইরের ঘুটঘুটে অন্ধকার। রাত ঠিক কয়টা বাজে তা জানি না। আমার মাথা তখন একটাই চিন্তা, আহসান চাচা বেঁচে আছেন তো? শাশুড়ি আর রাতুল কি পুলিশ নিয়ে আসবে? আমার প্রশ্নের উত্তর মিলল পরের দিন সকাল 10টার দিকে আমাদের বাড়ির দরজায় খুব সন্ত্রপণে কেউ কড়া নাড়ল। ভাইয়া দরজা খুলে দেখতেছি হাসান চাচা দাঁড়িয়ে আছেন, কিন্তু মাত্র এক রাতে ব্যবধানে লোকটার চেহারা যেন 10 বছর বুড়িয়ে গেছে। চোখ দুটো গর্ত ঢুকে গেছে, দৃষ্টি অস্বাভাবিক রকমের স্থির, আর সারা শরীর থরথর করে কাঁপছে। বাবা ওনাকে দ্রুত ভেতরে এনে পানি খেতে দিলেন। আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, চাচা কাল আমি আসার পরে কি হয়েছিল ওখানে? চাচা শূন্য দৃষ্টিতে ফ্লোরে তাকিয়ে ঢোক গিললেন। তার গলা দিয়ে যে আওয়াজ বেরোলো তা শুনে মনে হলো কেউ যেন গলা ছিন্ন ভিন্ন করে কথা বলছে। তুমি দৌড় দেওয়ার পরক্ষণেই আমি ঘরের দরজার বাহির থেকে আটকায়া দিছিলাম। মা, চাচা কাপা গলায় বলতে শুরু করলেন। ভিতরে তখন বড় আম্মা, রাতুল, ভাইজান আটকা। আমি উঠোনে গিয়া দাঁড়াতেই হঠাৎ কইরা ভর দুপুরের কড়া রোদটা কেমন জানি ম্লান হয়ে গেল, বাতাসটা একেবারে বন্ধ হয়ে গেল। আমরা সবাই দম আটকে চাচার কথা শুনছিলাম। আমি জানলার ফাঁক দিয়ে উঁকি মারছিলাম। চাচার চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে গেল। আমি দেখলাম রাতুল ভাইজান ফুলের পড়িয়া সাপের মতো ছটফট করছে। ওনার চোখ মুখ উল্টায় গেছে। 3 বছর আগে ভাইজানের যে অসুখ ধরছিল, যে অসুখে উনি বিছানায় পড়িয়া রক্ত বমি করত, ঠিক সেই অবস্থা। জিন তো তার পাওনা পায় নাই, তাই যেই জান সে ভাইজানরে দিছিল, সেই জান সে সুদে আসলে ডাইনা বাইর কইরা নিতেছিল। ভাইজানের মুখ দিয়ে কালচে পচা রক্ত আর থোকা থোকা মাংসের মধ্যে কি জানি বের হইতেছিল। আর বড় আম্মা চাচার গলাটা আটকে এলো। তিনি 2 হাতে নিজের মুখ ঢেকে ডুক করে কেঁদে উঠলেন। বড় আম্মা নিজের পোলারে বাঁচানোর লাইগা ওর ফাঁকা ঘরের মধ্যেই কারে জানি পায়ে ধইরা মাফ চাইতেছিল। উনি পাগলের মতো চিৎকার করতেছিল। চাচা থামলেন। আমার বুকের ভেতর জমে থাকা পাথরটা যেন হঠাৎ করেই নেমে গেল, কিন্তু তার বদলে জায়গা করে নিল এক নিদারুণ শূন্যতা।
আজ ভোরে পুলিশ আসছিল। চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন, পুলিশ লাশ নিয়ে গেছে। ডাক্তাররা কইতাছে রাতুল ভাইজানের নাকি হঠাৎ করে পুরনো অসুখটা বেড়ে গিয়ে মাল্টিপল অর্গান ফেইলিওর হয়েছে, মারা গেছে। আর বড় আম্মারি পুলিশ পাগলা কারোদের পাঠিয়ে দিছে। উনি খালি হাসে আর বিড়বিড় কইয়া কয়, ফুপু আসতেছে, ফুপু আসতেছে। তো এই ছিল আমার ঘটনা। সবাই কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা আমাদের এই লং ভূত এফএমের নিয়মিত শ্রোতা। আপনাদের আমি বলতে চাই যে অনেকেই আমাদেরকে অনেক জায়গা থেকে কমেন্ট করতেছে, আপনারা আজকে এই ঘটনাগুলোকে কোন জায়গা থেকে শুনলেন তাই একটু কমেন্ট করে জানাবেন। লিসেনার্স, আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ভয়ঙ্কর সকল ঘটনাগুলো এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরে থাকি, এবং আমরা আপনাদের জন্য আরো অনেক ঘটনা এই চ্যানেল থেকে পাবলিশ করব, যেগুলো আসলে আমাদের কাছে স্টক আছে অনেক ঘটনা, যেগুলো আমরা ঈদ স্পেশাল হিসেবে ঈদের জন্য এখন থেকে কালেক্ট করতেছি, শুধুমাত্র আমাদের অডিয়েন্সের ঘটনাগুলো। অনেক জায়গা থেকে আমাদের অডিয়েন্স ঘটনা পাঠাচ্ছে, আমি আপনাদেরকে কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব। এই লিঙ্কে আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা থাকলে অবশ্যই সেই ঘটনাটি পাঠিয়ে দিবেন। আমরা ঈদ স্পেশালে আপনাদের ঘটনাগুলো সবার সামনে তুলে ধরবো ঈদের দিন রাতের বেলা। তো বুঝতে পারছেন, এখানে কোনো আফান ভাই না, ডক্টর আলিফ ভাই না, রাসেল ভাই না, কেউ না। এখানে শুধু আপনি, আমি, আপনাদের ঘটনা বা আমাদের ঘটনা, এই ঘটনাগুলো শুনবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনারা যারা যারা যেখান থেকে ঘটনা দিচ্ছেন, ঘটনা পাঠাবেন। হ্যাঁ, অবশ্যই আমরা ইমেইলও অ্যাকসেপ্ট করতেছি, আপনারা ইমেইলও করতে পারেন। আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা যে আপনারা একটু আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোই দিবেন, সবাইকে দিতে হবে তা না। যারা যারা অবশ্যই এই ঘটনার সাথে আপনার সাথে ঘটে গিয়েছে বা আপনার পরিবারের সাথে ঘটে গিয়েছে এমন কেউ থাকলে তারা ঘটনা পাঠাবেন ভয়েস মেইলের মাধ্যমে, এবং আপনারা ডিরেক্ট আমাদেরকে ভয়েস মেইলটা আমাদেরকে পাঠিয়ে দেবেন। আমরা সরাসরি সেই মেইলটি অ্যাকসেপ্ট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। লিসেনার্স, আপনারা আমাদের যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন, এইভাবে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।